তোমাদেরই লস। আর যদি সেটা করতে চাই তাহলে আমার যেটা করতে হবে, আমাকে আসলে এক্সট্রা ক্লাস নিতে হবে, কারণ অন্য টিচারেরও দু একজন আছে যারা অন্য সেকশনে আমার চেনা, ওদের সাথে আমি কথা বলেছি। তো ওরা যেটা করে, তোমার ল্যাব ক্লাসে অনেকে থিওরি অনেক কিছু পড়ায়, কিন্তু আমি তো তোমাদের কোর্সের জন্য সেই সুযোগ তো আমার নাই, যেহেতু ল্যাবে আমি পাচ্ছি না। আমি তো পাই সপ্তাহে 2টা ক্লাস, তো এই 2টা ক্লাস আসলে কোনোদিনও কভার করা সম্ভব না যে টপিক আছে। হ্যাঁ, তো এই জন্য আমি বেশ কিছু এক্সট্রা ক্লাস নিব, এগুলো তোমাদের জন্য ভালো। আর যেহেতু তোমরা অনলাইনে করতেছো, সমস্যা হওয়ার কারো কথা না। এক্সট্রা যেগুলো ক্লাস নিব সেগুলো খুব বড় নিব না, হয়তো 45 মিনিটের করে ক্লাস নিব। তো তোমাদের কবে কবে তোমরা ফ্রি আছো আমাকে একটু বলো। রাতের দিকে যদি নেই, রাতের দিকে তোমরা ফ্রি থাকো না? স্যার অনলাইনে নিতে চাইতেছেন এক্সট্রা ক্লাস নাকি? হ্যাঁ, মানে এক্সট্রা ক্লাস অনলাইনে নিতে যাচ্ছি, এক্সট্রা ক্লাস আচ্ছা অনলাইনে। মানে বেশি ক্লাস নিলে তো আমার জন্যই তো প্যারা, তোমাদের তো প্যারা হওয়া উচিত না। তোমরা বেশি ক্লাস নিলে তোমরা বেশি শিখবা। এই কোর্সটা এমন না খালি পরীক্ষা দিলাম নাম্বার পেয়ে গেলাম, সেটা তো মেইন উদ্দেশ্য না, তাই না? টপিকগুলো তো অ্যাটলিস্ট তোমাদের কভার করতে হবে আমার। হ্যাঁ, একটু কভার করলে যেটা হবে, পরবর্তী যখন তোমরা পড়বা বুঝবা যে এই জিনিসগুলো পড়ছো বা কাজে লাগাতে পারবে। একদমই তোমরা পড়ে গেল না, দুই একটা টপিক একদমই বাদ পড়ে গেল, এটা তো আমার লস হবে না, লস তোমাদের হবে, আমাকে তো ধরবে না কেউ। তো লস আসলে লস হবে তোমাদের। তো এই জন্য এক্সট্রা ক্লাস নিতে যাচ্ছি, কারণ এই সপ্তাহে মাত্র 2টা ক্লাসে কভার করা আসলে খুবই টাফ হয়ে যাবে, হবে না ভালোভাবে কভার। ভালোভাবে পড়তে হলে এক্সট্রা ক্লাস নিতে হবে। এখন আমাকে একটু বলো কবে কবে তোমরা ফ্রি থাকো, বা কবে নিলে ভালো। আমি আজকেই ডেট ঠিক করে ফেলতে যাচ্ছি, কারণ সময় তো আর বেশি নাই, কিন্তু আর 1 মাস পাবো আমরা ক্লাস। তো ক্যাজুয়ালটা আজকে দিতে যাচ্ছি, রাতের দিকে নিতে যাচ্ছি। এই জন্য রাতের দিনে সবার জন্য সুবিধা, আমিও রাতে ফ্রি থাকি, তোমাদেরও ফ্রি থাকার কথা রাতে। ধরো 8টা বা 9টা যদি নেই, তোমাদেরকে আপত্তি আছে কিনা এটা বলো। নো স্যার। স্যার বৃহস্পতি আমার আপত্তি নেই। হ্যাঁ বলো। বৃহস্পতি শুক্র শনি 3 দিন বৃহস্পতি শুক্র 3 দিন কি? আমাদের ক্লাস তেমন থাকে না। গুড, তাহলে তো খুবই ভালো। তাহলে বৃহস্পতিবার মানে থার্সডে, ফ্রাইডে, সানডে, আমি 3 দিন করে ক্লাস নিতে যাচ্ছি। একটু অল্প অল্প করে নেই, 3 দিন হয়তো হবে না, 3 দিনই ফিক্স করে রাখো, হয়তো কোনো সপ্তাহে 2 দিন, কোনো সপ্তাহে 3 দিন নিব। বাট আমি অল্প অল্প করে নিই, কারণ একবারে বেশি পড়ালে আমি দেখছি আমি তো পড়ায় দিতেই পারি, একদিনে 2-3টা স্লাইডও শেষ করে দেওয়া যায়, বাট এতে তোমাদের কোনো লাভ হবে না আসলে। ঠিক আছে, এই জন্য 3 দিনই রাখো। 3 দিনে আমি একটু 1 মাসই তো, 1 মাস একটু বেশি করে একটু পড়ো, তাহলে তোমাদের জন্য লাভ হবে। মানে এই জিনিসগুলো তোমাদের তো লাগবে। এই কোর্সটা এমন একটা কোর্স যে তোমার প্রতি বছরই লাগবে। এই জন্য বৃহস্পতি শুক্র শনি এই 3 দিনে আমার জন্য স্লট রাখো একটু রাতে। ধরো আমি খুব বেশি বড় নিব না, ধরো 40 মিনিট করে নিলাম। স্যার ওইটা স্যার সন্ধ্যার দিকে হইলে ভালো হয় না? মানে রাতে 8টা 9টা স্যার, ওটার পর তো আরো একটু মানে সন্ধ্যার দিকে নিলে হয় কি একটা এক্সট্রা টাইম থাকে, মানে আমরা একটু বেশি পড়ার সুযোগ পাই 8টা 9টার পরে। তো কিভাবে বেশি পড়ার সুযোগ পাও একটু বুঝাও। একটু মানে 11টা পর্যন্ত তো 7টা থেকে যদি 8টা পর্যন্ত ক্লাস থাকে, তার 8টার পর 9টা বাজে খাওয়া দাওয়া করে একটু পড়াশোনা ভালোভাবে করা যায়। তারপর এরকম সন্ধ্যার আচ্ছা, মানে আমার কোনো সন্ধ্যা নিলে আমার আপত্তি নেই। তো আমি দেখছি বেশিরভাগ জায়গায় মানুষ প্রিফার করে একটু রাতে নেয়, স্টুডেন্টরা বেশি। আমি সেটা দেখছি, আমার এক্সপেরিয়েন্স করলাম, সেই হিসেবে বলছিলাম। স্যার সামনে কিন্তু রমজান। হ্যাঁ এই বলো। জন্য সামনে রমজানের সময় রমজান সাথে আছে। তোমরা পারবা? ইফতার থাকবে, ইফতার কয়টা থাকবে? জি স্যার, 9টা বা তারপরে নিলে ভালো হয়, তখন তো বললাম, ইফতারি টাইম থাকে। সেই চিন্তা করেই তো বলছি। তাহলে এই 7টার সময় ইফতারের টাইম থাকে, ঠিক আছে স্যার। তাই না? ইফতারের সময় তো পারার কথা না, এটা চিন্তা করে বলছি। আমি বলি 9টা থেকে নাও, 9টা থেকে 9টা 40 এরকম ধরে রাখবা, এই 40 মিনিট তোমাদের ক্লাস। আর ওকে যেদিন অ্যাটেন্ড করতে পারলে সমস্যা নাই, রেকর্ড তো তোমরা করো, রেকর্ড শেয়ার করে নিবা। তো এটা যদি তোমরা না বলো তাহলে আমি নিবো না, কিন্তু নিলে তোমাদের জন্য ভালো। ঠিক আছে, 2-1টা টপিক হয়তো আমি একটু ভালোভাবে পড়াইতে পারবো, তাহলে আমি ফিল করতেছি নেওয়া দরকার। ঠিক আছে, তাহলে আমরা 9টা থেকে তোমার 9টা থেকে করতেছি। তাহলে শুক্র শনি আর হচ্ছে তোমার বৃহস্পতি শুক্র শনি, তাহলে নেক্সট ক্লাস এই বৃহস্পতিবার একটা ক্লাস নিব 9টায়। ঠিক আছে, আর যদি তোমরা শোনো বৃহস্পতিবার আর শনিবার দিনেও করতে পারো, বৃহস্পতিবার শনিবার দিনে করলে সমস্যা নাই, ইভেন শুক্রবারও দিনে করতে পারো। 9টা রাত আমি প্রিফার করছি। কোনো সপ্তাহে যদি তোমরা দিনে করতে চাও আমার কিন্তু আপত্তি নাই। তোমরা যদি সকালের দিকে করতে চাও, ধরো শুক্র শনি যে বা শনিবার বললো স্যার সকালের দিকে করবো, আমি কিন্তু সকালে ফ্রি থাকি, সকালেও কিন্তু আমার জন্য ওকে। হয় সকালে অথবা রাতে, মাঝখানে বলো না। দুপুর টুপুরের দিকে হয়তো আমি একটু বেরোই, বা সবাই বন্ধের দিন একটু কাজ থাকে, হয় করলে একদম সকালে তোমাদের ক্লাস নিয়ে আমি অন্য প্ল্যান করব, অথবা রাতে করবো, তোমাদের যেটা প্রিফারেন্স। তোমরা যদি বলো স্যার সকালে করে ফেলি, সেটাও কিন্তু আমি ওকে। 10টা থেকে করে ফেললাম, 10টা থেকে ধরো 10টা 40 বা 11টা পর্যন্ত করলে, সেটাও কিন্তু করতে পারো। কি বলো, কখন করবা? স্যার বৃহস্পতিবার অনেকের ক্লাস থাকে। বৃহস্পতিবার অনেকের ক্লাস আছে। ঠিক আছে, তাই বৃহস্পতিবার রাতে করি। এই বৃহস্পতিবার আমরা রাতে রাখি, 9টা থেকে, রাত 9টা থেকে করি এই বৃহস্পতিবার। আর শুক্রবারটা আমরা বৃহস্পতিবার তার সিদ্ধান্ত নিব, বৃহস্পতিবার ক্লাস করে তার বৃহস্পতিবার আমরা তোমাদের সাথে কথা বলে ঠিক করলাম। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা কি টপিকে কথা হচ্ছে তাই তো বুঝতেছি না স্যার। কেন বুঝতেছো না? আমি কেবল জয়েন করলাম স্যার। তাহলে কেবল জয়েন করলে বুঝবা কেমনে? এটা স্বাভাবিক না? ক্লাস ছিল স্যার, ক্লাস করে তো স্যার। ক্লাস ছিল মানে কি ক্লাস ছিল? ইউনিভার্সিটিতে ম্যাথ ক্লাস ছিল। ম্যাথ ক্লাস তো আমার ক্লাসের সাথে কনফ্লিক্ট করবে কেন? আমার ক্লাসের টাইম কটা থেকে দেয়া?
3টা কত থেকে দেয়া? তোমাদের ক্লাস কয়টায় বলো তো, এই ক্লাসটা কয়টায়? 3:10 স্যার। 3:10 যদি হয় তাহলে তোমার ম্যাথ ক্লাস কেন থাকবে ওই সময়? ম্যাথ ক্লাস শেষ হয়েছে 3টায়, স্যার বাসায় এসে অনলাইনে ক্লাস শুরু করতে বাসায় আসতে টাইম লাগবে স্যার। তাহলে এটা কি আমার দোষ? এই যে এরকম নানা অজুহাতের জন্যই আমি তোমাদের স্টুডেন্টদের উপর মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই। আমি তো অফলাইনে ক্লাস নিতে চাইছি, আমি তো অনলাইনে নিতে চাইনি, এটা তো তোমাদের রিকোয়েস্ট ছিল। আমার দিক থেকে তো কোনো সমস্যা ছিল না। এখন যদি অজুহাত দাও যে তোমার ভার্সিটি থেকে করে তোমার বাসায় এসে ক্লাস জয়েন করতে দেরি হয়েছে, এই অজুহাত দিলে কেমনে হবে? যেটা বলবা সবাই একটা বলবা। আমি কিন্তু বলছি আমি অনেক ফ্লেক্সিবল, বাট কিছু ব্যাপার আমি খুবই বিরক্ত হই, ঠিক আছে? তার মধ্যে একটা হচ্ছে এরকম। দুই রকম কথা কেন বলতেছো? আমি তো অফলাইনে নিতে চাইছি, আমার তো কোনো শখ ছিল না অনলাইনে ক্লাস নেওয়ার। তোমাদের জন্যই তো আমি অনলাইনে ক্লাস নিলাম, আমি তো অফলাইনে নিতে চাইছি। আর তোমরা নিবা অনলাইনে করতে চাবা, তারপর আবার তোমরা অজুহাত দিবা যে আমাদের দেরি হয়, বাসায় এসে করতেছে, এরকম করলে তো হবে না। সবাই মিলে একটা ডিসিশন বলবা। এই শাহরুখ, তুমি যে আমাকে বলছো তুমি সবার সাথে কথা বলো নাই? স্যার অনেকের সাথে কথা বলছি স্যার, তারপর গ্রুপে আমি জানিয়ে দিছি স্যার সবাইকে স্যার, ওদেরকে বলছি আমি নেক্সট ডে থেকে সবাই যদি একমত না হয় সেরকম কোনো ডিসিশন আমাকে দিবা না, স্যার ঠিক আছে? আমি সবার সাথে কারণ শোনো, হাফি স্টুডেন্ট স্টুডেন্টের নিয়ে আমার প্রবলেম। অভিজ্ঞতা ভালো না, কারোই ভালো না। আমি জানি স্টুডেন্টরা, আমি কাউকে ছোট করতেছি না, অন্যভাবে নিও না। এই যে দুই একজন তোমাদের মধ্যেই দুই একজন পরে বলবা যে স্যার বলছে অফলাইনে ক্লাস নিব না অনলাইনে ক্লাস নিব, বাট এটা তো ট্রু না, তাই না? এরকম বলে অনেক স্টুডেন্টরা। জি স্যার, আমার আমি জন্য স্যার সমস্যা গ্রুপে না। জানাই আমি তো দিছি স্যার। অফলাইনে ক্লাস নিতেই চাইছি, আমি তো আসতে চাই। আমার আসতে অনেক প্যারা হয়। আমার বাসা যেখানে বা আমার ভার্সিটি যেখানে, এখান থেকে তোমাদের ওখানে আসতে আমার জন্য যথেষ্ট মানে ঝক্কি ঝামেলা পোহাইতে হয়। তারপরে তো আমি বলছি যে আমি ভার্সিটি যেহেতু বলছে আমি ওকে। তারপর তোমরা রিকোয়েস্ট করলা দেখি কিন্তু আমি আসলে অনলাইনে নিলাম। তো অনলাইনে নেওয়াটা তো আমার প্রিফারেন্স ছিল না। তারপরে কেন এই কথা হচ্ছে যে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য ওইখানে অফলাইনে করে বাসায় গিয়ে কিভাবে জয়েন করবো? এই অজুহাত দিলে তার দরকার নেই তো আমার। তাহলে আমি সবগুলোই ইয়েতে নিবো, অফলাইনে নিবো, আমার তো অসুবিধা নাই। স্যার আমি কি বলি স্যার, আমি সবাইকে জানাই দিয়েছিলাম, মানে অনেকে আমাকে 10-15 জনের মতো আমাকে মানে বলছে যে অফলাইনে মানে অনলাইনে নেওয়ার জন্য, কারণ মানে আমাদের কালকে হুট করে এক্সাম দিয়ে দেওয়া হয়েছে, ভাইবার কুইজ স্যার দুটো একসাথে। সো আমাদের তো আবার একসাথে অনেকগুলো কোর্স আছে, মানে একসাথে আমাদের ম্যাথ আছে, ইংলিশ আছে। সো ওদের বললো, তারপর আমি আবার ওই যে ওমর ফারুক আছে, ওদেরকে সবাই সাথে ওই যে সাকিব বল, ওরা আবার 10-12 জন একসাথে ক্লাস আছে। তো বললাম তাহলে আমরা এখানে করি, আমরা রেকর্ডটা যারা একটু লেট হবে তারা একটু জয়েন হোক, আর আমরা রেকর্ডটা স্যার আমরা পাঠিয়ে দিব, যেহেতু অনলাইনে আগে তো আমরা করছি। সো রেকর্ড এটা তোমাদের মধ্যে তাহলে আন্ডারস্ট্যান্ডিং ঠিক মতো ছিল না। আমি এটা আরেকজন তো গ্রুপে বলতেছে বলেও দিছি এটা যে কিন্তু আমাদের অনেকের এক্সাম আছে, সো হাফি স্টুডেন্টেরও সমস্যা হয়ে যেতে, স্যার তোমাদেরও একটু মানে আরাম হবে। সো মানে রেকর্ডটা তো যেহেতু পেয়ে যাচ্ছি, স্যার আমাদের আগেও ক্লাস করছে অনলাইন, আর আমি তো রেকর্ড সাপ্লাই দিচ্ছি। সো মানে এটা বেটার হবে আর কি, এই জন্য স্যার আর কি। সো ওরাও সম্মতি জানাই স্যার। আমি এটা গ্রুপে ডিক্লেয়ার করে দিচ্ছি যে অনেক স্টুডেন্টের প্রবলেম, দ্যাটস ওয়াই আমরা এখানে অনলাইনে ক্লাসটা নিচ্ছি। এখানে স্যার মানে বলে একটা নাই, কথা আমি খুব নিজেই বলে দিচ্ছি ক্লিয়ারলি স্যার। মাথায় রাখো, একটা কথা ক্লিয়ারলি মাথায় থাকো, যেটাই করবা এটা তোমাদের ইয়ে। আমার 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 কিন্তু কোনো কিছু না, ঠিক আছে? আমি কিন্তু অফলাইনে এসেও ক্লাস নিতে পারতাম। তো তোমরা বলছো দেখে, রিকোয়েস্ট করছো দেখেই কিন্তু আমি অনলাইনে নিতে রাজি হয়েছি। আমি প্রিপেয়ার ছিলাম আজকে আসবো, বরঞ্চ তোমাদের জন্য আমি আরেকটা ইয়ারে ক্লাস ছিল, পর ওদেরটা আমি বসে অনলাইনে নিবো, কারণ আমি একটা নিতে আসবো আরেকটা অফলাইনে নিবো, এটা করলে তো আমার জন্য ঝামেলা, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য মানে সেকেন্ড ইয়ারে একটা কোর্সও কিন্তু পরে রিস্কেজুল করা হয়েছে। তো যেটা বলবো আমাকে একটু চিন্তা করে বলবা, মানে আমার দিকে। হ্যাঁ বলো। স্যার অ্যাকচুয়ালি স্যার আমাদের বাসা নারায়ণগঞ্জ, তো আজকে একটা ক্লাসই ছিল, আবার খুব বৃষ্টি ছিল, আবার কালকে এক্সাম দেখে স্যার আমরাই সবাই ভেবেছিলাম যে আজকে যদি অনলাইনে ক্লাসটা হতো আমার অনেক তো ভালো আপত্তি হতো। নাই, আমার তো আপত্তি নাই, কিন্তু আমি বলতেছি জি, যে স্যার। একজন তো বললো সেটা যে সে লেট হয়েছে, সে কিভাবে জয়েন করবে। তো তাহলে আমাকে তো সেগুলো জানানো উচিত ছিল আগে, যে লেট হবে, আমি একটু দেরি করে শুরু করতাম। তো আমি তো কিছু জানি না, আর তোমাদের আগে ক্লাস স্যার থাকে কি না আমি তো জানি না। আমরা কি একজন যোগাযোগ করতেছো, তোমরা যেভাবে বলতেছো আমি তো সেভাবেই করতেছি। স্যার উই আর সরি। না, সরি বলার কিছু নাই, বাট এই জিনিসগুলো একটু মাথায় রেখো। স্যার আমার আজকের কোনো জন্য অসুবিধা একটু কনসিডার করেন স্যার, কালকে হুট করে ভাইবার কুইজ দিয়ে দেওয়াতেই স্যার না, আমি তো প্রবলেমটা কনসিডার করলাম, আমি তো কনসিডার করতেছি, আমি তো তোমাদের কনসিডার করলাম না কোথায়, তাই না? তোমাদের কথা শুনেই তো আমি অনলাইন নিতে রাজি হলাম। আমার তো সমস্যা নাই, আমি তো তোমাদের প্রায়োরিটি দিচ্ছি, সবসময় বলতেছি। কিন্তু যে একজন বললা সেটা বলতেছি, প্রবলেম থাকলে আমাকে বলতে, তাহলে আমি পরে ক্লাস শুরু করতাম। একজন স্যার তো বললো যে কি বুঝেছি, টপিকে আমি কথা 4টা হচ্ছে থেকে বলবো ক্লাসটা শুরু করতে, বাট আপনার যদি প্রবলেম হয় স্যার এই জন্য আর বলা হয়নি, ভেবেছি 3:10-এই থাকুক। জি স্যার। কারণ আমাকে তো সবার কথা দেখতে হবে। একজনের যদি প্রবলেম হয় সেটাও প্রবলেম। একজন বলতেছে ওর ঠিকই তো, ও যদি ফিজিক্যাল ক্লাস করে 3টার সময় যদি শেষ হয়, ও বাসায় গিয়ে যদি অনলাইন ক্লাস করার কথা চিন্তা করে, তো সেটা কেমনে করবে? এটা তো লজিক্যাল, ইলজিক্যাল তো জি না ওর স্যার। কথা, তাই না? জি তো স্যার। সেক্ষেত্রে তো সবারটা আসলে দেখতে হবে। জি স্যার, নেক্সট টাইম থেকে সবাই একবারে ডিসিশন নিয়ে তারপর সবার স্যার সাথে আপনি। একবারে কথা বলবা, জি স্যার। কেউ যদি অপোজ করে আমাকে সেরকম কোনো ইয়ে জানাবা না, ঠিক আছে? ওকে। স্যার অনেকে বলছে অনলাইনে জি হইলে স্যার, সমস্যা হয় সিওতে তাদের, স্যার যেহেতু আমরা রেকর্ড পাওয়া এনে যাচ্ছে বলেছিলাম সেজন্য। স্যার। এগুলো তোমাদের ইন্টারনাল ব্যাপার, তোমাদের ব্যাচের, এগুলো আমার দিকে আসার কথাই দরকার নাই। বাট যেটা স্যার হচ্ছে শাহরুখ যদি টোক কোনো- আমাদের বলছিল। আচ্ছা যাই হোক,
কিন্তু সবাই তো মনে হলো আমার সম্মত না বা কারো কারো প্রবলেম হয়েছে এই জন্য। যাই হোক, পরবর্তীতে কোনো একটা কিছু বললে সবাই একমত হয়ে বলবা, স্যার ঠিক আছে? সম্মতি স্যার সবার সাথে নেওয়া হয়েছে, সবাই বলছে স্যার মানে অনলাইন হলে তাদের কোনো প্রবলেম নাই, তাদের অনলাইন হইলেও ভালো, অফলাইন হইলেও তাদের কোনো সমস্যা নেই, অনলাইন হলেও সমস্যা নেই, অনলাইন হলে তাদের আরো বেটার রেকর্ড পাচ্ছে, আরো স্লাইড পাচ্ছে। সো এই জন্য স্যার আমি সবকিছু জানিয়ে দেওয়া হয়েছে গ্রুপে। আর আপনার স্যার বলি নাই, সবাইকে বলাই হয়েছে যে আমাদের প্রবলেম ছিল মানে এক্সাম পারপাসে, এই জন্য স্যারই আমাকে আচ্ছা, রিকোয়েস্ট করে আমরা স্যার অনলাইনে নিছি ক্লাসটা। ঠিক আছে, ওকে, এটা আমি ওকে, গ্রুপে অসুবিধা জানিয়ে নেই, দিছি অসুবিধা স্যার নেই। অনেকবার এটা। আচ্ছা, কোনো সমস্যা নেই, ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে গতদিন আমার যতটুকু মনে পড়ে আমরা কন্ট্রোল স্ট্রাকচার 5 পড়েছিলাম, তাই না? আমি দেখো স্লাইড আপ করে দিয়েছি, আমি একটু সামারি করি। আমরা যদি দেখি, আমি আর যারা লাস্টে ঢুকেছো তো তাদের জন্য বলি, আমরা বলছিলাম যে আমরা কয়েকটা এক্সট্রা ক্লাস করব অনলাইনে, যেহেতু এক্সট্রা ক্লাস তো নিতেই পারি। এক্সট্রা ক্লাস নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে করে টপিকগুলো খুব ভালোভাবে কভার করা যায় তোমাদের ভালোর জন্যই, ঠিক আছে? তো তোমরা তো বাসায় থাকো, বাসায় যদি থাকো অনলাইনে ক্লাস করতে তো সমস্যা নেই, ক্লাস পড়া হয়ে যাবে। সেটাই বলা হচ্ছিল যে আমরা কিছু এক্সট্রা ক্লাসও করবো। ধর আমাদের ক্যাজুয়াল যে ক্লাসগুলো আছে সেগুলো তো করবে, তার বাইরে আমরা কিছু এক্সট্রা ক্লাস করতে যাচ্ছি। এবং তোমাদের সাথে আলোচনা করে 3টা ডেট ফিক্স করা হয়েছে, যে বৃহস্পতি, শুক্র, শনি। হ্যাঁ, এই 3 দিনের মধ্যে তোমরা কখন ফ্রি থাকো ওই সময় 40 মিনিট করে আমরা ক্লাস করবো অনলাইনে। যেহেতু অনলাইনেই হচ্ছে ক্লাস, অনলাইনে তো নেওয়ার সুযোগ আছেই, মানে আমরা তো অফলাইনেও করছি, প্লাস অনলাইনে নেওয়ার সুযোগ আছে। তো এটা করলে তোমাদের জন্য ভালো, তোমাদের ভালোর জন্য চিন্তা করতেছে। আমার জন্য তো প্যারা হবে, এক্সট্রা ক্লাস নিতে হবে আরো 3টা করে, 3টা হোক বা 2টা হোক উইকে, বাট আমি নিতে চাচ্ছি তোমাদের। তাহলে আমার মনে হয়েছে যে একটু ভালো করে শেষ করা যাবে টপিকগুলো, ঠিক আছে? আর এই কোর্সটা তো এমন না যে পড়ে পরীক্ষায় ভালো নাম্বার পেলে তাহলেই যথেষ্ট, তা কিন্তু না। এই কোর্সে যদি কিছু টপিক আমি বাদ দিয়ে দেই, এটা তোমরা পরবর্তীতে সাফার করবা, সেটা আমি চাচ্ছি না, ঠিক আছে? আমার একটু কষ্ট হলে একটু বেশি বেশি ক্লাস নিয়ে আমি চাচ্ছি টপিকগুলো যাতে একটু ভালোভাবে কভার হয়, ঠিক আছে? তো এটা যদি তোমরা কোঅপারেট করো ভালো, আমি করবো। আর কোঅপারেট না করলে আমার কি করতে হবে, তোমাদের যে স্লট ক্লাস সেখানেই বেশি বেশি পড়ায় শেষ করতে হবে, তো সেটা তোমাদের জন্য ভালো হবে না, ঠিক আছে? এখন এটাও তোমাদের ডিসিশন। এখন কারো মনে হইতে পারে স্যার আমার উইকেন্ডে কেন ক্লাস নিবেন, ঠিক আছে? শোনো, 2 ধরনের ব্যাপারই আছে। একটা হচ্ছে তোমাদের এটা তোমাদের নিজেদের চিন্তা করতে হবে, কারণ উইকেন্ডে ক্লাস নিতে নিশ্চয়ই আমারও খুব বেশি আনন্দ দিয়ে নিব তা না, তাই না? আমার তো উইকেন্ডে কাজ থাকে, তো সেগুলা রেখেও আমি তোমাদের জন্য টাইম বের করতে চাচ্ছি তোমাদের ভালোর জন্য। তো সেটা যদি তোমরা না চাও, দ্যাটস ওকে, বাট তোমরা যদি সম্মত থাকো তাহলে আমি নিব। আর যদি না চাও তাহলে কি করতে হবে, যে কটা ক্লাস আছে ওখানে আমার বেশি বেশি পড়া বা যেমনি হোক বেশি করে কভার করার চেষ্টা করতে হবে। স্যার আলটিমেটলি আমরা সবাই রাজি আছি। গুড, ওকে তাহলে। আচ্ছা, বাই দ্য ওয়ে, ক্লাস শুরু হওয়ার আগে বলো, ওই দিন তারপর কি তোমরা কেক টেক খাওয়া ঠিক মতো গেছিলা? সবাই কেক টেক পাইছো ঠিক মতো? জি স্যার, অবশ্যই সবাই পাইছে। কেউ এমন আসলো যে পাও নাই? ঠিক মতো বিতরণ হয়েছিল কেক? বলো, আমি তো থাকতে পারলাম না। জি স্যার, বিতরণ সম্পূর্ণ হয়েছে ভালো মতন ভাবে। আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি পড়া। তাহলে আমরা গতদিন কন্ট্রোল স্ট্রাকচার 5 মানে নামে যে স্লাইডটা ছিল সেটা পড়েছিলাম, এবং দেখো তোমাদের কোর্স ওয়েবসাইট আমি গিয়েও দেখলাম, মানে যেখানে ক্লাসরুম আর কি, আমি লেকচার 9 পর্যন্ত মানে এখন আপলোড করলাম লেকচার 9। তাহলে আমাদের মোট হচ্ছে 8টা লেকচার আপ করা আছে। হ্যাঁ, লেকচার 3, 4, 7, 8, 9। আচ্ছা, 6 নাই কেন? 5, 6 আছে, দেখলাম 6 আসছে। 6, 7, 8, 9 আমি দেখতে পাচ্ছি, কিন্তু 5 কই গেল? 5 আর 1 2 নাই। 5 আর 1 2 নাই কেন? স্যার ওই ক্লাসগুলো আমাদের মিস হয়েছিল, আপনি স্যার মানে মিস দিছিলেন স্যার, মানে তখন করাইতে পারেন না কোন একটা রিজনে। এই জন্য আচ্ছা, স্লাইড গুলা মানে বাদ দিয়ে তারপরে ওই স্লাইড হিসেবে দেওয়া হয়েছিল আমাদের। ও আচ্ছা, বুঝতে পারছি, মানে ক্লাসের নাম অনুযায়ী আমি স্লাইড গুলোকে রিনেম করে দিয়েছি, তাই জি তো? স্যার। আচ্ছা, বুঝছি, সমস্যা নাই। তাহলে তোমরা এগুলোই তোমাদের ম্যাটেরিয়াল এগুলো পড়লেই হবে। হ্যাঁ, ওইগুলো, হ্যাঁ আমি বিজি ছিলাম, মনে পড়েছে। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা পড়বো, আমরা লাস্টের দিনও কিন্তু লুপ পড়েছিলাম, তো বলেছিলাম যে আজকে আমরা কি করব, আজকে থেকে আমরা অ্যারে পড়া শুরু করবো বা ফাংশন পড়া শুরু করবো। তো দেখা যাক আজকে কি দিয়ে আমরা শুরু করি। ওকে, আমরা যেটা নিয়ে শুরু করি, আমরা শুরু করি হচ্ছে অ্যারে। 2টা পড়বো আজকে স্লাইড, ছোট ছোট 2টা স্লাইড। এই তোমরা কেউ কি রাগ করলা নাকি বকা দিলাম দেখে? না স্যার, কেন রাগ করবো? টিচাররা কিন্তু মাঝে মাঝে একটু বকা দিতেই হয়, তাই না? সেটাই। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলো কোশ্চেন। স্যার আমাদের এক্সট্রা ক্লাসগুলো অনলাইন, বাকিগুলো তো অফলাইনে হবে, তাই না? বাকিগুলা শোনো, মানে আমি অফলাইন নিতে চাচ্ছি কেন, মানে তোমাদের ভার্সিটি কিন্তু এটাই বলছে আমাকে। হ্যাঁ, আমি অনেকবার কথা বলছি, ভার্সিটি থেকে বলা হয়েছে যে অফলাইনে নিতে। এখন হইতে পারে যেটা, তোমরা যদি কোনোদিন তোমাদের খুব প্রবলেম হয় হয়তো আমি অনলাইনে নিতে পারি, বাট আমি প্রিফার করবো অফলাইনে নেওয়াটা, যেগুলো স্কেজুয়াল ক্লাস, ঠিক আছে? বাট এই করতেছো ঠিক আছে, তোমাদের নিতে আছে, কারণ এটা ভার্সিটি বলতেছে, তো বুঝো তো, একটা ভার্সিটি তো যেটা বলবো আমি তো সেটাই মানে করা উচিত আসলে, ঠিক আছে?
আর তোমাদের অন্য ফ্যাকাল্টিরাও কিন্তু অফলাইনে নিচ্ছে, যেমন ওই যে তোমরা করতেছো, তাই না? এমন তো না যে তোমাদের অফলাইনে কোনো ক্লাসে হচ্ছে না, তাহলে বলতে পারো স্যার আপনার একমাত্র আপনার একটা ক্লাস অফলাইনে করার জন্য, তোমাদের তো অন্যান্য ক্লাস করতেই হচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় অফলাইনেই করো। আর বেশি দিন তো নাই, কত এক মাসে তুমি অফলাইনে তাহলে কয়টা ক্লাস পাবা? তুমি 4 দুগুণে হাইয়েস্ট 8টা ক্লাস পাবা, 8টা বা 7টা ক্লাস পাবা। তো আমার মনে হয় সেই জিনিসগুলো করো। আর কুইজের একটা ডেট ঠিক করতে হবে, তো কবে হবে সেটা বলো। কুইজের একটা ডেট লাগবে না? কুইজ মানে কি? মিড টু? স্যার মৃত্যু তো এপ্রিলের প্রথম উইকে হওয়ার কথা, আমি যতদূর ওই মিড টু এর জন্য তাহলে তোমরা তোমাদের মতো করে একটা ডেট আমাকে বললো, যেদিন তোমাদের সুবিধা হয়। ধরো অন্য কোনো পরীক্ষা নেই, ওরকম একটা ডেটে ফেলবো। যাচ্ছে স্যার, সবাই ডিসকাস করে স্যার আপনাকে জানাবেন। আমাকে জানাও, মানে একদম ক্যাজুয়ালি যেটা আছে সেটা না নিও, আমি একটু আমার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো, সমস্যা নেই, তোমাদের সুবিধা যখন হয়। থ্যাংক ইউ স্যার। এমন হলো যেদিন আমি নিলাম সেদিন তোমাদের অলরেডি আরো একটা পরীক্ষা আছে, বা আগের দিন পরীক্ষা আছে, ওইভাবে তোমরা বলো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করে দিচ্ছি। তো আজকে প্রথম যে স্লাইডটা আমরা পড়বো সেটা সহজ একটা স্লাইড, দুটো স্লাইড আমরা মেইনলি পড়বো। আচ্ছা, এই স্লাইডটা কিছুটা সেলফ স্টাডি স্লাইড হবে। সেলফ স্টাডি স্লাইড মানে কি বলতো? সুন্দর একটা টার্ম বলছি, সেলফ স্টাডি মানে কি? নিজে নিজে নিজেরা একটু করবো, আমি একটু ধরাই দেবো, কারণ এটা আসলে খুবই মানে সহজ জিনিস এবং এগুলো আসলে খুব বোঝানোর কিছু নাই। হ্যাঁ, আমি একটু হালকা একটু ধরাই দিলেই তোমরা পারবা। আমি এটা তারপর আমি এরেতে চলে যাবো, যেগুলো বেশি ইম্পর্টেন্ট বোঝার দরকার আছে সেগুলো পড়াচ্ছি আমি। আচ্ছা, সবাই কি স্ক্রিন এখনো দেখতে পারার কথা না? কারণ আমি তো স্ক্রিন শেয়ারই করি নাই। আচ্ছা, শেয়ার করছি স্ক্রিন। এখন কি সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা আজকে যেটা পড়বো কমেন্টস, বেসিক ডেটা টাইপস। তার মানে আমাদের যে ডেটা টাইপ আছে এগুলো অলরেডি আমরা ইউজ করেছি, তাই না? ইন্টিজার, ফ্লোট, ডাবল, এগুলো সম্পর্কে বিস্তারিত লেখা আছে। বিস্তারিত লেখা মানে কি? ইন্টিজার কত বাইট ডেটা, মানে কতটুকু ডেটা স্টোর করতে পারে, তারপর ইন্টিজার কে কিভাবে প্রিন্ট করতে হয়, ইন্টিজার ডেটা কিভাবে ইনপুট নিতে হয়, এগুলো তো মোটামুটি তোমরা জানো, তাই না? ল্যাবেও দেখেছো, প্লাস আমিও থিওরি ক্লাসে কিছু কিছু আমরা দেখেছি। তো এই স্লাইডে হচ্ছে কি খুব বিস্তারিত জিনিসগুলো আছে। তো এই জন্যই বলছি এটা হচ্ছে সেলফ স্টাডি স্লাইড। এটা আমি একটু ধরাই দেবো, বা একটা দুটো একটু বলে দেবো, বাকিগুলো তোমরা একটু দেখে নিবা। এখানে আসলে বোঝার মতো কিছু নাই, এটা হচ্ছে অনেকটা পড়ে মনে রাখার মতো জিনিস। আচ্ছা, প্রথমে বলতেছে কমেন্টস। কমেন্টস মানে কি আমরা জানি না। কমেন্টস হচ্ছে, কমেন্টস কি বলতো? কোডের মধ্যে যে অংশগুলোকে আমরা আমাদের সুবিধার জন্য কোনো ক্লু হিসেবে বা হিন্টস হিসেবে লিখি, তাই না? যেগুলো আসলে কি করে না, কম্পাইলার এক্সিকিউট করে না, বা কম্পাইলার যেগুলোকে ইগনোর করে। তো কমেন্ট আমরা কিভাবে লিখি একটা কোডে? কমেন্ট স্টার্ট হয় তোমার স্ল্যাশ স্টার দিয়ে, আর এন্ড হয় স্টার স্ল্যাশ দিয়ে, ঠিক আছে? এটা কি ফরওয়ার্ড স্ল্যাশ নাকি ব্যাক স্ল্যাশ বলো তো? এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ না, এটা হ্যাঁ ফরওয়ার্ড স্ল্যাশ, এটা সামনের দিকে। ওকে, আচ্ছা, তাহলে এই যে ফরওয়ার্ড স্ল্যাশ স্টার দিয়ে শুরু করলাম, আর ফরওয়ার্ড স্টার ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে শেষ করলাম, এর মাঝখানে যা কিছু লেখা হবে না কেন সেটা আসলে কমেন্ট হিসেবে কাজ করবে। তার মানে এটা আসলে আমাদের প্রোগ্রামের অংশ না। কম্পাইলার যখন কম্পাইল করবে তখন সে কি করবে? এই অংশটাকে অমিট করবে, এটাকে বাদ দিয়ে দিবে। তার মানে এটা হচ্ছে আমরা নিজেদের বোঝার জন্য কোনো একটা কিছু লিখে রাখি প্রোগ্রামে। আমরা সাইড নোট লিখি না? টিচারে যখন নোট লিখো, তোমরা নোট লেখার সময় সাইডে একটু লিখে রাখো না, স্যার বলছে এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এরকম কিছু একটা লিখো না? বা এটা বলছে পড়ে নিতে হবে, এটা বলছে এই বই থেকে পড়তে হবে, এগুলো হচ্ছে আমরা কমেন্ট লিখি। এখানে প্রোগ্রামে আমরা কি করতে পারি? আমাদের সুবিধার জন্য কমেন্ট লিখে রাখতে পারি। কমেন্ট লিখলে কি হয়? প্রোগ্রামের রিডেবিলিটি বাড়ে, প্রোগ্রামটা দেখে খুব সহজেই বোঝা যায় কোথায় কি কাজ করা হয়েছে। তো পরীক্ষার হলে কমেন্ট লেখাটা ম্যান্ডেটরি না, কমেন্ট না লিখলেও তোমরা নাম্বার পাবা। তো মেইনলি যখন তোমরা সফটওয়্যার ডেভেলপ করবা, তখন অনেক বড় কোড যখন হয়ে যায়, তখন নিজেদের বোঝার জন্য কিছু কিছু লাইন বা কিছু কিছু অংশের পাশে আমরা কি করে রাখি? কমেন্ট লিখে রাখি। ওকে, বুঝতে পেরেছি কমেন্ট কি? জি স্যার। ওকে, তাহলে কমেন্ট সিঙ্গেল লাইনে হতে পারে, মাল্টিপল লাইনে হতে পারে। দেখো, এটা হচ্ছে একটা সিঙ্গেল লাইন কমেন্ট, এক লাইনে লিখেছে, আর এখানে হচ্ছে মাল্টিপল লাইন লিখেছে, 3টা লাইন লিখেছে। তো নরমালি মাল্টি লাইন কমেন্টের জন্য কি করা হয় তোমার? আচ্ছা, এটা দেখাইতে পারতো, এখানে দেখায় নাই কেন? আচ্ছা, পরে দেখাইছে। তো দুই রকম করা যায়। ইচ্ছা করলে আমরা এখানে খেয়াল করে দেখো, এটা একটা লাইনকে আমরা কমেন্ট করেছি, তাই না? আর এখানে কয়টা লাইনকে কমেন্ট করেছি? 3টা লাইন। 3টা লাইন। এখানে বলেছে যদি আমরা কমেন্ট ক্লোজ করতে ভুলে যাই, এটা কিন্তু একটা মানে করা যাবে না। কমেন্ট শুরু করলে অবশ্যই শেষ করতে হবে, না শেষ করলে কি হবে? পরবর্তী পুরো অংশটাই কমেন্ট হয়ে যাবে। তার মানে হচ্ছে কমেন্ট যখন তুমি শুরু করবা, কমেন্ট অবশ্যই তোমাকে কি করতে হবে? শেষ করতে হবে। আচ্ছা, এখন যদি মনে হয়, আচ্ছা এই যে এখানে যে আমরা দেখতে পেলাম, এই যে তোমার ব্যাক ফরওয়ার্ড স্ল্যাশ স্টার স্টার তোমার ফরওয়ার্ড স্ল্যাশ, এই যে কমেন্ট, এটাকে বলে মাল্টি লাইন কমেন্ট। মানে এই কমেন্টের মাধ্যমে আমরা একটা পুরো ব্লককে কমেন্ট করতে পারি। মানে যেখান থেকে আমি শুরু করলাম সেখান থেকে কমেন্ট হওয়া শুরু করে, যে কয় লাইন থেকে প্রত্যেকটাই কমেন্ট হয়।
এটা দিয়ে আমরা একটা লাইনকেও কমেন্ট করতে পারি, কিন্তু সিঙ্গেল লাইন কমেন্টের জন্য আরেকটা ওয়ে আছে। আমি ইচ্ছা করলে ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়েও সিঙ্গেল লাইন কমেন্ট ইউজ করতে পারি। মানে আমি যখন এই যে ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিব তখনও কমেন্ট হবে, বাট এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্ট বলতে কি বোঝায় বলতো? ও যে লাইনে আছে সেই লাইনটাকে কমেন্ট করে। বুঝতে পারছি? তাইলে আমাকে বলো যে এটা যদি আমি সিঙ্গেল লাইন কমেন্ট দিয়ে করতে চাই, এই তিনটা লাইন যদি সিঙ্গেল লাইন কমেন্ট দিয়ে দিতে চাই, তাহলে কিভাবে দিতে হবে? ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করে না, মানে এটা হচ্ছে প্রত্যেকটা লাইনে তাহলে একটা 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 করে দিতে হবে। 3 লাইনে 3টা দিতে হবে। আর আমি যদি তোমার ফরওয়ার্ড স্ল্যাশ স্টার্ট দিয়ে করে ফেলি, তাইলে আমার 3 বার আর দিতে হবে না, প্রথমে শুরুতে একবার দিব, শেষে একবার দিব, তাহলেই হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে মাল্টি লাইন আর সিঙ্গেল লাইন কমেন্টের মধ্যে পার্থক্য। সিঙ্গেল লাইন কমেন্ট ইউজ করলে 3 বার ইউজ করতে হবে, সিঙ্গেল লাইন কমেন্ট দিয়ে একবারে একটা লাইন কমেন্ট করা যায়। তাহলে আমি যদি ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করি, তাহলে এটা 3 বার ইউজ করতে হবে, প্রথম লাইনের জন্য একবার, দ্বিতীয় লাইনের জন্য একবার, তৃতীয় লাইনের জন্য একবার। আর এটা না করে আমি কি করতে পারবো? ইচ্ছা করলে মাল্টি লাইন কমেন্ট ইউজ করতে পারবো। মাল্টি লাইন কমেন্টে লাইনের যেখানে শুরু হবে সেখানে একটা আমি স্ল্যাশ স্টার্ট দিব আর শেষ করবো স্টার্ট স্ল্যাশ দিয়ে। ক্লিয়ার ব্যাপারটা? ক্লিয়ার হচ্ছে Yes, সবাই? sir. ওকে, জি স্যার। এটাই বলেছে। আচ্ছা, এরপর বলেছে সি এর যে বেসিক ডেটা টাইপ যেগুলো নিয়ে আমরা কাজ করি। ডেটা টাইপ মানে কি? যে ডেটা নিয়ে কাজ করি তার টাইপ। তো বেসিক ডেটা টাইপ হচ্ছে বলতেছে দেখো কি কি, ইন্টিজার টাইপ আছে, ফ্লোটিং টাইপ আছে আর ক্যারেক্টার টাইপ আছে। তাহলে 3 টাইপের ডেটা। একটা হচ্ছে কি? ইন্টিজার। ঠিক আছে, ইন্টিজারকে আমরা কি দিয়ে লিখি? ইন্ট দিয়ে লিখি, তাই না? ইন্ট, আইএনটি, ইন্ট। আর সেকেন্ড টাইপ হচ্ছে ফ্লোটিং টাইপ ডেটা। ফ্লোটিং টাইপ ডেটার মধ্যে কি কি আছে? ফ্লোট, ডাবল আর হচ্ছে লং ডাবল। আর 3 নাম্বারটা হচ্ছে ক্যারেক্টার টাইপের ডেটা। ক্যারেক্টার টাইপের কোনগুলা? এ, বি, সি, এগুলো হচ্ছে ক্যারেক্টার টাইপের ডেটা। ঠিক আছে, এই 3 টাইপের ডেটা নিয়ে মেইনলি আমরা কাজ করি। 3 টাইপের বিল্ট ইন ডেটা আছে সিতে। এছাড়া আমরা নিজেদের মতো কাস্টম টাইপ বানাইতে পারি, যেগুলো আমরা পরে দেখবো। আচ্ছা, এটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা বেসিক ডেটা টাইপ? জি স্যার। আচ্ছা, এরপরে যেগুলো আছে প্রত্যেকটা টাইপের না বিশদ বর্ণনা আছে। যেমন ইন্টিজার হচ্ছে হোল নাম্বার রিপ্রেজেন্ট করে, তারপর ফ্লোট দিয়ে আমরা ফ্র্যাকশনাল নাম্বার রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, আবার ইন্টিজার কি হতে পারে? সাইন, আনসাইন্ড হতে পারে। সাইন্ড হওয়া মানে কি? সাইন্ড হওয়া মানে প্লাস মাইনাস তুমি রিপ্রেজেন্ট করতে পারো। আনসাইন্ড মানে প্লাস মাইনাস বলে কিছু নাই, সবগুলা মানে প্লাস হিসেবে তুমি রিপ্রেজেন্ট করতেছো। মানে সাইন বা মানে পজিটিভ বা নেগেটিভ তুমি তখন চিন্তা করতেছো না, শুধুমাত্র ম্যাগনিটিউড চিন্তা করতেছো। এই জিনিসগুলো নিয়ে এখানে বিস্তারিত লেখা আছে এবং রেঞ্জ লেখা আছে। রেঞ্জ লেখা আছে যে সাইন আনসাইন কে কিভাবে রিপ্রেজেন্ট করে, সেই জিনিসগুলো লেখা আছে। এর অনেক কিছু তোমরা ডিজিটাল লজিক পড়েছো, একটা কোর্স ছিল না? বাইনারি নাম্বার, হেক্সাডেসিমাল নাম্বার, অক্টাল নাম্বার, এগুলো কি পড়েছো? স্যার এগুলো ইন্টারে পড়ছি। ইন্টারে পড়েছো না? ওইখানে কিন্তু ছিল। পড়েছিলাম। হ্যাঁ, ওই জিনিসগুলো এরপরে কিছু জিনিস এরকম আলোচনা করা হয়েছে। যেমন লার্জেস্ট ইন্টিজার হচ্ছে 32 বিটের, এই জিনিসগুলো আলোচনা করা হয়েছে। তো 32 বিটের ইন্টিজারকে কিভাবে রিপ্রেজেন্ট করে? 32 বিটের সবচেয়ে বড় ইন্টিজারটা হবে 32টা 1। আর এটা যদি সাইন হয় তাহলে একটা বিট হচ্ছে সাইন বিট হিসেবে ইউজ হবে। 0 মানে পজিটিভ, 1 মানে হচ্ছে নেগেটিভ। তো এই জিনিসগুলো এখানে আলোচনা করছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদের পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট না। মানে প্রোগ্রামিং কোর্সের পরীক্ষা এগুলো কখনোই তোমাকে লিখতে দিব না, বাট তোমার প্রোগ্রামিং করার জন্য ধারণা থাকতে হবে এইগুলা। কিন্তু প্রোগ্রামিং পরীক্ষা কখনোই বলবো না সাইন ইন্টিজার, আনসাইন ইন্টিজার কি, সাইন ইন্টিজারকে কিভাবে রিপ্রেজেন্ট করে। এগুলো আসলে প্রোগ্রামিং কোর্সে দেওয়ার মতো কোশ্চেন আসলে না। ঠিক আছে, কিন্তু প্রোগ্রামিং করার জন্য তোমাদের জানতে হবে, কারণ তুমি যখন একটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করবে, ওই ভ্যারিয়েবলের সাইজ কত এটা তো জানতে হবে, তাই না? তাহলে তুমি বুঝবা কেমনে যে ওই ভ্যারিয়েবল দিয়ে কতগুলা নাম্বারকে রিপ্রেজেন্ট করা যায়। তো এই স্লাইডে এই জিনিসগুলো খুবই বিস্তারিত বলা আছে। তুমি যদি 16 বিট ইউজ করো তাহলে কতগুলা সবচেয়ে বড় সংখ্যা কত হবে, বা কতগুলা নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারবা, 32 বিট ইউজ করলে কতগুলাকে রিপ্রেজেন্ট করবে, এগুলো খুব সুন্দরভাবে দেয়া আছে এবং ইন্টারে তোমরা অনেক কিছু পড়েছো। তো এই জন্য আমি এই স্লাইডের জিনিসগুলো চাচ্ছি তোমাদের একটু সেলফ স্টাডি দিতে। তোমরা নিজের একটু পড়বা, পড়ে যদি কোনো সমস্যা হয় ইউ আর মোস্ট ওয়েলকাম নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞেস করবা, নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবা, তাহলে তোমাদের পড়া হয়ে যাবে যে স্যার এই জিনিসটা বুঝি নাই। হ্যাঁ, এখানে যেমন রেঞ্জ দেয়া আছে, যেমন তোমাকে আমি বলি, যদি একটা বলি, যেমন ইন্টিজার যদি হয়, টাইপ যদি হয় ইন্টিজার, তাহলে তার স্মলেস্ট ভ্যালু হতে পারে -32,768 থেকে হাইয়েস্ট ভ্যালু হবে 32,768। মানে সবচেয়ে ছোট সংখ্যা হতে পারে ইন্টিজারের এত, আর সবচেয়ে বড় সংখ্যা হতে পারে এত। আর তুমি যদি শর্ট ইন্টিজার ইউজ করো তাইলে যে কত হতে পারে সেটা দেয়া আছে। আনসাইন শর্ট ইউজ করলে কত হতে পারে সেটা দেয়া আছে। আনসাইন যদি ইউজ করো তাহলে দেখো তুমি বেশি 0 থেকে শুরু হবে এবং অনেক বেশি নাম্বার তুমি রিপ্রেজেন্ট করতে পারবা। আর আর যদি সাইন হয় তাহলে কি, যেহেতু সাইন পজিটিভ নেগেটিভ আছে এই জন্য মাইনাস থেকে শুরু হবে, কিন্তু দেখো আগের চেয়ে পজিটিভ রেঞ্জটা কিন্তু কমে গেছে। কিছু বলবেন না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। একটু লাইনে থাকবো। হ্যাঁ, ম্যাডাম একটু ফোন দিয়েছেন, একটু
হ্যালো, স্যার আচ্ছা যেগুলো ঠিক আছে, তো এগুলো একটু দেখে নিবা। এগুলা মানে এগুলা মুখস্থ রাখার কিছু নাই, এগুলা পরীক্ষা লিখতেও তোমাকে বলবো না আমি যে ইন্টিজার হলে কত থেকে কত, কিন্তু এগুলো তোমাদের জানার জন্য আসলে। আর প্রোগ্রাম করার জন্য কখন লাগবে, ধরো তোমাকে একটা আমি নাম্বার ইনপুট নিতে বললাম ইন্টিজার দিয়ে একটা নাম্বার ইনপুট নাও 60,000, কিন্তু তুমি যদি নর্মাল ইন্টিজার ইউজ করো তাহলে কি তুমি 60,000 ইনপুট নিতে পারবা না, তাই না? তাহলে ওইটা মাথায় রাখতে হবে তোমার। তাহলে সেক্ষেত্রে তোমার আনসাইন ইন্টিজার হয়তো ইউজ করতে হবে। দেখো আনসাইন যদি ইন্টিজার ইউজ করো তুমি, সেক্ষেত্রে 0 থেকে 65,000-65,000 মধ্যে তুমি ইনপুট নিতে পারবা। তো এই জন্য জিনিসগুলো একটু মানে মাথায় রাখবে। আর যখন তুমি প্রোগ্রাম করতে যাবা ভুলে গেলে দেখে নিবা, এটা সার্চ করে বা স্লাইড থেকে। এটা এমন কিছু না, এটা মুখস্থ রাখার কোনো দরকার নেই, ঠিক আছে? তাহলে এই স্লাইডগুলো একইভাবে দেখো, ইন্টিজারের জন্য যেমন আছে, তোমার ইয়ের জন্য আছে, লং হলে কি হয় আছে। আচ্ছা, অনেকগুলো স্লাইড তুমি বাদও দিতে পারো, যেমন লিনাক্স এর জন্য দেখানো হচ্ছে, তোমাদের আসলে এটা কোর্সে ইনক্লুডেড না। হ্যাঁ, তোমাদের শুধুমাত্র উইন্ডোজ এর জন্য আমরা করতেছি, তো এইটা না দেখলেও হবে, এই দুই একটা স্লাইড তোমার বাদ দিতে পারো। তো এই জিনিসগুলো একটু দেখে নিও। এই যে হেক্সাডেসিমাল নিয়ে কথা বলছে, এগুলো তোমরা জানো আসলে, এগুলো আসলে নতুন করে পড়ানোর কিছু নাই। স্লাইডটা আমি আপ করে তো দিবই, তোমরা একটু দেখে নিও। ইন্টিজার ওভারফ্লো, এই টপিকগুলো একটু বাদও দিতে পারো, এগুলো হচ্ছে তোমরা ইয়েতে পড়ার কথা, ওই যে ডিজিটাল লজিক কোর্সে পড়বা কখন ওভারফ্লো হয়, ঠিক আছে? বেসিক জিনিস হচ্ছে এখানে আমার জানলেই হবে ইন্টিজার, ফ্লোট, এগুলাকে কিভাবে ইনপুট নিতে হয়, কিভাবে স্ক্যান করতে হয়, এগুলো তোমরা জানো। যেমন ইন্টিজারের জন্য পার্সেন্টেজ ডি, ফ্লোটের জন্য পার্সেন্টেজ এফ, তাই না? এগুলো তোমরা তো জানো। এইটুকু জানলে আপাতত আমাদের হবে। এই জিনিসগুলো আমি দিয়ে রাখবো, এগুলো একটু জাস্ট নিজেদের লাগবে যখন তখন দেখে নিতে পারবা। তারপরে যে ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে আসলে কিভাবে কম্পিউটার রিপ্রেজেন্ট করে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে, এটা তোমাদের কাছে স্লাইড থাকবে, কখনো লাগলে দেখে নিবা। সবকিছু আসলে আমাদের লাগবে না, এই জন্য সবকিছু আমি আসলে পড়াচ্ছি না ক্লাসে, কারণ এর চেয়েও বেশি জরুরি জিনিস আমাদের আছে। আর এটা তো তোমরা জানো একটা ক্যারেক্টারকে কিভাবে রিপ্রেজেন্ট করে, আস্কি কোড দিয়ে রিপ্রেজেন্ট করে, তাই না? এটা জানো না সবাই? আচ্ছা, আস্কি কোড মানে কি বলতো? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, মানে আমেরিকান এই আস্কি কোড একটা স্ট্যান্ডার্ড কোডকে বোঝায়, যেটা দিয়ে সব ক্যারেক্টারকে তুমি কি করতে পারো, এনকোড করতে পারো। প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা নাম্বার দেওয়া হয়েছে, ঠিক আছে? যেমন এখানে একটা লিস্টও দেওয়া আছে, যেমন এর যেমন দেখো ক্যারেক্টার এ, তারপর ক্যাপিটাল আপার কেস এ, 0 স্পেস, প্রত্যেকই তো একটা ক্যারেক্টার, তাই না? এগুলোর জন্য আসলে একটা করে নাম্বার আছে, টেবিল দেয়া থাকার কথা। এখানে দেখি এই যেমন তোমার স্মল এর জন্য নাম্বার হচ্ছে 97, হ্যাঁ, 65 দিয়ে যেমন বোঝা হচ্ছে তোমার ক্যারেক্টার এ। এবং একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো আমি যখন ক্যারেক্টার ভ্যারিয়েবল নিলাম একটা, এই স্লাইডটা দেখো একটু, আমি একটা ক্যারেক্টার ভ্যারিয়েবল নিয়েছি, তাই না? ক্যারেক্টার সিএইচ। তাহলে এর মধ্যে যখন আমি লিখবো একটা কোনো, ধরো এ কে যখন আমি ক্যারেক্টার হিসেবে রাখতে চাবো ক্যারেক্টার ভ্যারিয়েবলের মধ্যে, নরমালি এ লিখলে কি হইতো? আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। যদি নরমালি লিখি নরমালি এ বললে কি বোঝায় বলো তো? একটা ভ্যারিয়েবল বোঝায় না, যার মধ্যে কোনো একটা ভ্যালু আছে। যখন আমি একটা সিঙ্গেল কোড এ দিব তখন কি বোঝায় বলো তো? একটা ক্যারেক্টার এ বোঝায়, এটা কখনো ভ্যারিয়েবল থাকে না, এটা একটা ক্যারেক্টার হয়ে যায়। তার মানে স্মল এ যে ক্যারেক্টার তাকে বোঝায়। একইভাবে যখন আমি শুধু এ লিখবো, এটা এ দিয়ে একটা ভ্যারিয়েবল বোঝাবে, বাট যখন আমি একটা সিঙ্গেল কোড এ দিব তখন এ দিয়ে আমার বোঝাবে একটা ক্যারেক্টার বোঝাবে, ঠিক আছে? একই জিনিস ট্রু হচ্ছে যে কোনো আমি ক্যারেক্টারের আগে যদি আমি একটা সিঙ্গেল কোড দেই, বা যে কোনো লেটার বা ডিজিটের আগে সিঙ্গেল কোড দিলে সেটা একটা ক্যারেক্টার বোঝাবে। তাহলে দেখো আমি একটা ক্যারেক্টার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তার মধ্যে সিঙ্গেল কোড এ দিয়ে যদি আমি অ্যাসাইন করি, তাহলে এই সিএইচ এর মধ্যে এ চলে গেল, ঠিক আছে? আচ্ছা, এই আইদার আমি এ দিতে পারবো, অথবা এর যে আস্কি কোড আছে সেটা লিখলেও একই কথা, যেটা পরের স্লাইডে করেছে। দেখো পরের স্লাইডে যেটা করেছে, এই যে তুমি এ লিখলে যেটা হবে, তুমি যদি আই ইকুয়াল টু মানে তোমার ধরো এই যে এখানে দেখো সিচ ক্যারেক্টারের মধ্যে 65 নিয়েছে, 65 হচ্ছে ক্যাপিটাল এর আস্কি কোড, হ্যাঁ? মানে আমি দুইটা কথাই লিখতে পারি, সিএইচ ইকুয়াল টু 65 লেখা যে কথা, সিএইচ ইকুয়াল আমি যদি লিখি এই যে সিঙ্গেল কোড এ, সেটাও একই কথা। কেন কি কথা বলতো? 65 হচ্ছে এর আস্কি কোড, ঠিক আছে? কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তার মানে দুইটা জিনিস এখানে একটু খেয়াল করো। একটা হচ্ছে আমি ক্যারেক্টার ভ্যারিয়েবল একটা ডিক্লেয়ার করলাম সিএইচ, তার মধ্যে ইচ্ছা করলে যদি আমি একটা ক্যারেক্টার ভ্যারিয়েবল রাখতে চাই, আইদার আমি সিঙ্গেল কোড দিয়ে রাখবো, মনে করো এ একটা ক্যারেক্টার ভ্যারিয়েবল, আমি এই সিএইচ এর মধ্যে একে রাখতে পারছি, দুটো ওয়েতে রাখতে পারি। একটা হচ্ছে আমি ক্যাপিটাল এ লিখবো এবং কি করবো, একটা সিঙ্গেল কোড দিব, ওকে? এটা হচ্ছে একটা ওয়ে। তো আরেকটা ওয়ে কি, সিএইচ এর মধ্যে আমি এর আস্কি কোডটা বলে দেবো। এর আস্কি কোড কত? 65 হচ্ছে 65। গুড। তাহলে 65 বললেও যে কথা, আর সিঙ্গেল কোড এ দিলেও একই কথা। আবার মনে করো একটা ভ্যারিয়েবল আছে আমার ইন্টিজার আই, তাহলে আই এর মধ্যে আমি যদি
এই সিঙ্গেল কোড এ দেই কথাটার মানে কি, এর আস্কি কোডটা কপি হবে, কিন্তু এ কিন্তু ক্যারেক্টার ভ্যারিয়েবল না, ইন্টিজার ভ্যারিয়েবল, তাই না? তাহলে যখন আমি সিঙ্গেল কোড এ দিব কথাটার মানে হচ্ছে আয়ের মধ্যে তখন এর আস্কি কোড চলে যাবে। এর আস্কি কোড কত? 97। 97 এর মধ্যে কত চলে যাবে? 97 চলে যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো এখানে বলছে, এবং ক্যারেক্টারের কি কি অপারেটর হইতে পারে, ক্যারেক্টার কিভাবে রিড করতে হয়, রাইট করতে হয়, সেই জিনিসগুলো বলছে। যেমন ক্যারেক্টার ভ্যারিয়েবল রিড করতে হলে পার্সেন্টেজ সি দিতে হয়, স্ক্যানএফ পার্সেন্টেজ সি, এটা একটা ক্যারেক্টার রিড করে, %ch। একইভাবে যদি ক্যারেক্টার প্রিন্ট করতে চাই পার্সেন্টেজ সি দিয়ে আমরা প্রিন্ট করতে পারি। ঠিক আছে, সেই জিনিসগুলো এখানে দেখাইছে। আচ্ছা, এখানে তোমার এখানে কয়েকটা ক্যারেক্টার আস্কি কোড বলে দিচ্ছে। যেমন তোমার স্মল এর আস্কি কোড হচ্ছে 97, তাহলে স্মল বি এর আস্কি কোড কত হবে বলো দেখি? 98। এইভাবে করে বাড়বে। গুড। একইভাবে ক্যাপিটাল এর আস্কি কোড হচ্ছে 65, তাহলে ক্যাপিটাল বি এর আস্কি কোড হচ্ছে 66, এভাবে করে বাড়বে। আচ্ছা, তারপর হচ্ছে জিরোর আস্কি কোড কত, এইগুলো এই কয়েকটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, কারণ অনেক সময় কোড লিখলে এটা লাগে। তো জিরোর আস্কি কোড বলছে 48, তাহলে 1 এর আস্কি কোড কত? 49। তোমার সবগুলো তো মুখস্থ রাখার দরকার নাই, তুমি স্মল এরটা মনে রাখবা, ক্যাপিটাল এরটা মনে রাখবা, আর কোনটা মনে রাখবা? তোমার জিরোটা মনে রাখবা। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে জি স্যার। স্যার কোন কোডের মানে কোন ক্যারেক্টারের আস্কি কোড 1 নাই? হ্যাঁ, ওটা ও আচ্ছা 1 আছে কিনা দাঁড়াও, আজকে কোডের না একটা তালিকা আছে, আমি তালিকাটা তোমাকে দেখাইতেছি, দাঁড়াও। আমি একটু গুগলে গিয়ে যদি আমি একটু সার্চ দেই, তোমরা গুগল দেখতে পাচ্ছ? আচ্ছা, জি স্যার। কোড লিস্ট টেবিল দিলাম, ধরো এটা তোমার এটা সার্চ দিই, এখানে স্লাইডে নাই থাকার কথা ছিল। এই যে দেখো আজকে কোড একটা টেবিল আছে সুন্দর, এটার মধ্যে বিভিন্ন ক্যারেক্টার আজকে কোড দেয়া আছে। দেখো একটু ভালো জায়গায় যাই আমরা, আজকে কোড টেবিল, askicode.com, একদম ওদের ওয়েবসাইটে যাচ্ছে আমরা। আজকে কোড টেবিল এখানে আছে, দেখো এই যে দেয়া আছে। হ্যাঁ, আজকে কোড 1 আছে। তো 1 কার বলো তো? 1 যে সিম্বল সেটা হচ্ছে এই যে তোমার SOH। এটা দিয়ে আসলে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় স্টার্ট অফ হেডিং। ঠিক আছে, কোন একটা যে হেডিং শুরু যে হচ্ছে, কোন একটা হেডিং লাইন লিখি না সেটা, মানে আমাদের তো অনেকগুলো সিম্বল আছে, কিন্তু তুমি যদি দেখো আমাদের কিবোর্ডে অনেক রকম সিম্বল আছে না, বিভিন্ন রকম সিম্বল আছে, প্রত্যেকটা সিম্বলের জন্য কিন্তু আস্কি কোড আছে। যেমন এটা আমি ভুলে গেছি, স্টার্ট অফ হেডিং দিয়ে আসলে কি বোঝায় এটা দেখতে হবে আবার একটু সার্চ করে। যেমন আমি আমাদের যেগুলো চেনা সেগুলো যদি কয়েকটা দেখি, ধরো নিচের দিকে যাই আমরা, এই যে এখান থেকে দেখো মোটামুটি আমাদের চেনাগুলো শুরু হয়েছে। যেমন 33 হচ্ছে তোমার এক্সক্লেমেটরি সাইন, হ্যাঁ, ডাবল কোটের জন্য হচ্ছে 34, এই যে গেল ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের জন্য। তারপর ধরো এই যে জিরোর জন্য হচ্ছে 48, একটু আগে যেটা বললাম জিরো থেকে শুরু হলো। তারপর তোমার ক্যাপিটালের জন্য 65 শুরু হলো। তারপর হচ্ছে স্মল এর জন্য শুরু হলো হচ্ছে 97। তো এগুলো মোটামুটি আমাদের চেনা জানা। এছাড়াও যে উপরে যেগুলো দিচ্ছে এগুলোও বিভিন্ন সিম্বল আছে। কিরকম সিম্বল? ধরো স্পেস একটা সিম্বল, তাই না? তারপর নিউ লাইন একটা সিম্বল। সবগুলো হয়তো আমরা কিবোর্ডে অনেক সময় ইউজ করি না, বাট তাছাড়াও তো আমাদের লাগে, মানে ডকুমেন্টে লাগে, বা যখন আমরা কোনো ওয়েব পেজে কোনো কিছু দেখাই তখন লাগে। তো এরকম বিভিন্ন সিম্বলের জন্য হচ্ছে তোমার এখানে আস্কি কোড ডিফাইন করা আছে। নাল সিম্বল, নাল মানে কি? কোনো কিছু না, তো সেটা নাল ক্যারেক্টার যেটাকে বলি, তো সেটার জন্য আস্কি কোড হচ্ছে 0, সেটার জন্য একটা আস্কি কোড দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর কোন একটা টেক্সটের স্টার্ট বোঝানোর জন্য যে সিম্বল বা স্টার্ট যে সিম্বল দিয়ে বোঝায় তার আস্কি কোড হচ্ছে বলতেছে 2 ওরা। ঠিক আছে, এরকম বিভিন্ন জিনিসের জন্য আছে আর কি। এর মধ্যে অনেকগুলো আমিও জানি না, দেখতে হবে। তারপর হরাইজন্টাল ট্যাব যেটা, এটা তো জানি আমরা, হরাইজন্টাল ট্যাব চিনি না আমরা? ট্যাব যেটা আমাদের ট্যাব আছে না, ট্যাবের জন্য দেখো আস্কি কোড হচ্ছে 9। আমরা যে ব্যাক স্পেস ইউজ করি কিবোর্ডে, ব্যাক স্পেস চাপি না, ওই ব্যাক স্পেসের জন্য আস্কি কোড হচ্ছে তোমার 8। ঠিক আছে, ওকে। তারপর 1 আছে আস্কি কোড, এটা স্টার্ট অফ হেডিং। কোন একটা হেডিং যখন লিখি, ধরো একটা প্যারাগ্রাফ লিখেছো, তার হেডিং যে লাইন লিখো, ওই হেডিং এর স্টার্ট বোঝায় যে সিম্বল দিয়ে, সেটার জন্য হচ্ছে আস্কি কোড 1। ঠিক আছে, সার্চ দিয়ে যখন কনফিউশন তৈরি হবে। আচ্ছা, তাহলে আমাদের এই সেলফ স্টাডি স্লাইডটা তো আমি আপ করে দিব, এটা সবাই একটু দেখে নিতে হবে। ঠিক আছে, সেলফ স্টাডি স্লাইড। তো এই জিনিসগুলো বলছে। এরপর তোমার ওই একটা ক্যারেক্টারকে কিভাবে রিড করতে হয় সেই জিনিসগুলো বলছে। প্রত্যেকটাই মানে তোমার টাইপের জন্য ওটা কিভাবে রিড করবো, মানে কিভাবে স্ক্যান করতে হয় আর কিভাবে প্রিন্ট করতে হয় সেই জিনিসগুলো দেখাইছে। দু একটা আমি একটু দেখাই। ধরো ইন্টিজার ফ্লোট তো তোমরা জানো, তাই না? ইন্টিজারকে স্ক্যান কিভাবে করে বলো তো? ইন্টিজারকে স্ক্যান কিভাবে করে?
এই বলতে পারতেছে না ইন্টিজারকে কিভাবে স্ক্যান করে পার্সেন্টেজ পার্সেন্টেজ ডি এম্পারসেন্ট ইন্টিজারের ভেরিয়েবল নেম। এক্স্যাক্টলি। আর প্রিন্ট করে কিভাবে পার্সেন্টেজ ডি দিয়ে ওই ভেরিয়েবলের নাম লিখতে হয়, তাই না? ফ্লোটিং পয়েন্টকে কিভাবে করে, যদি ফ্লোট হয়, ফ্লোট হলে পার্সেন্টেজ এফ এফ ইউজ করি আমরা, তাই না? আর ডাবল হলে পার্সেন্টেজ এলএফ। তো আমরা জানি, কোনো সমস্যা নেই, ঠিক আছে, ওকে। এই যে এগুলো তোমরা জানো, অনেক কিছু এখানে আছে, মেইন জিনিসগুলো আমাদের জানলেই হবে। তো ক্যারেক্টার নিয়ে একটু কথা বলি, এটা নিয়ে একটু আগে বোধহয় আমরা একটু বলি নেই। যদি ক্যারেক্টার টাইপ হয় সেই ক্ষেত্রে আমরা এগুলো বলছি, আজকে বলে ফেলছি। ক্যারেক্টার টাইপ হলে ক্যারেক্টার টাইপ গুলাকে ইনপুট কিভাবে নেয়, আমরা পার্সেন্টেজ সি দিয়ে নিই, তাই না? একটু আগে বলছি। আর এখানে আরো কিছু দেখাইছে যে ক্যারেক্টার ভ্যারিয়েবলকে আমরা বিভিন্নভাবে অপারেট করতে পারি। যেমন আমরা নরমালি যেমন ইন্টিজার ভ্যারিয়েবল গ্রেটার দেন অর ইকুয়াল কিনা চেক করেছি, ক্যারেক্টারের ক্ষেত্রেও সেটা কিন্তু পারি। খেয়াল করে দেখো ক্যারেক্টারের ক্ষেত্রে কি কি করতে পারি আমরা। ধরো একটা ক্যারেক্টার, সেটা এ কিনা, সেটা আমরা মানে সেটার মানে আস্কি কোড বা ওই ক্যারেক্টারটা এর চেয়ে বড় কিনা, এর চেয়ে বড় কিনা বলতে বা সমান কিনা বলতে বোঝাচ্ছে তার আস্কি কোডটা এর আস্কি কোডের চেয়ে বড় বা সমান কিনা। সেটা কিভাবে চেক করতে পারি? ওই সিএইচ হচ্ছে সেই ক্যারেক্টারটা গ্রেটার দেন অর ইকুয়াল, যেভাবে আমরা ইন্টিজারকে চেক করতাম একইভাবে চেক করতে পারি। তাহলে এইখানে কি চেক করতেছি বলো তো? আমরা চেক করতেছি, দেখি কে বলতে পারে এটা। তোমাকে আমি বললাম যে একটা প্রোগ্রাম লিখো, যে প্রোগ্রামটা কি করবে, যদি একটা স্মলার মানে একটা লোয়ার কেস লেটার যদি ইনপুট দেয় সেটাকে আপার কেসে কনভার্ট করবে। তোমাকে কি বললাম? একটা প্রোগ্রাম লিখো, যে প্রোগ্রামটা কি করবে, একটা লোয়ার কেস ভ্যারিয়েবলকে কিসে কনভার্ট করবে? আপার কেসে। তাহলে সেটা কিভাবে করতে পারি? একটা হ্যাঁ, একটা তোমার ভ্যারিয়েবল যেটা তোমাকে ইনপুট আমি দিয়েছি সেটা লোয়ার কেস কিনা সেটা কিভাবে চেক করতে পারি? তার আস্কি কোড যদি এ থেকে জেড এর মধ্যে থাকে তাহলে সেটা লোয়ার কোড, তাই না? জি স্যার। যদি একটা ক্যারেক্টারের আস্কি কোড বা একটা তোমাকে আমি একটা লেটার ইনপুট দিলাম, তার আস্কি কোড যদি স্মল এ থেকে স্মল জেড এর মধ্যে থাকে তাহলে আমি বলতে পারি সেই ক্যারেক্টারটা হচ্ছে একটা লোয়ার কেস ক্যারেক্টার, তাই না? তো সেটা চেক করা হয়েছে। দেখো ইফ আমি মনে করলাম সেই ক্যারেক্টারটা হচ্ছে সিএইচ, যেটা আমাকে ইনপুট দেওয়া হয়েছে সেটা হচ্ছে সিএইচ ক্যারেক্টার, সিএইচ। হ্যাঁ, এখন তোমাকে চেক করতে বলছে সিএইচ টা একটা লোয়ার কেস ক্যারেক্টার কিনা। তাহলে তুমি কি চেক করবা? সিএইচ এর যে আস্কি কোড সেটা তুমি দেখবা এর আস্কি কোডের চেয়ে বড় কিনা, একই সঙ্গে কি দেখতে হবে? জেড এর আস্কি কোডের চেয়ে ছোট কিনা, তাই না? এ থেকে জেড এর মধ্যে থাকলেই কি হবে? সেটা লোয়ার কেস হবে। তাহলে তুমি দেখবা যে ক্যারেক্টারটা তোমাকে আমি দিয়েছি সেটার আস্কি কোড এর সমান অথবা তার চেয়ে বড় হইতে হবে এবং জেড এর সমান বা তার চেয়ে ছোট হইতে হবে। এই কন্ডিশনটা ফুলফিল করলেই কি আমি বলতে পারি এই সিএইচ যে ক্যারেক্টারটা আমার আছে সেটা একটা লোয়ার কেস ক্যারেক্টার। এম আই রাইট? জি স্যার। জি স্যার। তাহলে এটা হচ্ছে লোয়ার কেস ক্যারেক্টার চেক করার কোড। এই যে এই ইফ দিয়ে আমরা চেক করেছি। তারপর আমি বললাম এটাকে আপার কেস ক্যারেক্টার করে দাও। তাহলে দেখো আপার কেস ক্যারেক্টার করে, এটা দেখুন আমি বুঝাই সেটা বুঝো। এটা করা খুবই মজা। আপার কেস ক্যারেক্টার কিভাবে করব খেয়াল করে দেখো। একটা লোয়ার কেস এ, এটার আস্কি কোড কত? 97, তাই না? 7 হ্যাঁ। আপার কেসের আস্কি কোড কত? 65। 65, গুড। আচ্ছা, এখন একটা মজার জিনিস খেয়াল করো। তাহলে আমি যদি লোয়ার এ কে আপার এ বানাইতে চাই তার মানে কি আমাদের 97 কে বানাইতে হবে কত? 65 বানাতে হবে। 65 বানাইতে হবে, গুড, তুমি তো বুঝে গেছো। আচ্ছা, তো সেটা আমরা আসলে কিভাবে বানাইতে পারি? দেখো সেটা আমরা এইভাবে বানাইতে পারি। প্রথমে ক্যারেক্টার থেকে আমাকে যে ক্যারেক্টারটা ইনপুট দিচ্ছে সেটা তো লোয়ার কেস ক্যারেক্টার, তাই না? সেটা কোন ক্যারেক্টার? লোয়ার কেস ক্যারেক্টার, তাই তো? তাইলে আমি যদি সেই ক্যারেক্টার থেকে দেখো সেই ক্যারেক্টার থেকে আমি যদি সেই ক্যারেক্টার থেকে এর আস্কি কোড বাদ দেই তাহলে আমি কি পাবো বলো তো? সে কত নাম্বার লোয়ার কেস ক্যারেক্টার সেটা পাবো না? মানে এতটুকু যদি আমি করি, মানে ওই ক্যারেক্টার থেকে আমি স্মল এর আস্কি কোড বাদ দিচ্ছি, তাহলে সে কত নাম্বার ক্যারেক্টার সেটা পাবো না? দেখো এই ক্যারেক্টারটা যদি এ হয়, এই যদি হয় তাহলে এর আস্কি কোড হচ্ছে 97, এখান থেকে 97ই আমি বিয়োগ দিচ্ছি, তাহলে 0 পাবো না? জি স্যার, 0 পাবো। তার মানে এ হচ্ছে 0তম ক্যারেক্টার। তাহলে আবার বি যদি হয়, বির আস্কি কোড কত বলো তো? বির আস্কি কোড হচ্ছে 98, তাই না? 8 হ্যাঁ। তাহলে আমি যদি তখন কি হবে? 98 মাইনাস হবে 97, তাহলে তখন কত পাবো? 1 পাবো। তার মানে আমি এই যে এইটুকু যখন লিখবো তখন আমি আসলে কি পাবো? আমি পেয়ে যাব এটা কত নম্বর লোয়ার কেস ক্যারেক্টার সেটা পেয়ে যাবো না? প্রথমটাকে 0 ধরতেছি, তারপরটাকে 1 ধরতেছি, তারপরটাকে 2 ধরতেছি, এইভাবে করে চিন্তা করে। তাহলে এখন এটার সাথে যদি আমি ক্যাপিটালের আস্কি কোড যোগ দিয়ে দিই তাহলে কি আমি ক্যাপিটাল লেটারের আস্কি ঠিক সেম পজিশনের ক্যাপিটাল লেটার পেয়ে যাবো না? জি স্যার। খেয়াল করে দেখো, আমি মনে করো সি এর জন্য করতেছি, একটা এক্সাম্পল দিই। সি, তাহলে সি এর আস্কি কোড কত? সি এর আস্কি কোড হচ্ছে 97, 8, 99, ঠিক আছে? তাহলে এইটুকু তখন কি হবে? সিএইচ হচ্ছে 99 মাইনাস হচ্ছে এর আস্কি কোড। এর আস্কি কোড কত? 97। তাহলে 99 থেকে 97 বিয়োগ দিলে কি হয়? হ্যাঁ, কত আসে? 2 আসে। তাহলে 2 এর সাথে আমি কি করতেছি? এর আস্কি 65 হ্যাঁ। 65, তাহলে কত আসলো? 65 আর 2 কত হয়? 6, 67। তাহলে দেখো 67 মানে কি? সি।
সি এ Uppercase C, বি হ্যাঁ। সি, তাহলে আপার কেস সি পেয়ে গেলাম, বুঝতে পেরেছো? তাহলে Capital এতটুকু C। কোড, হ্যাঁ, তাহলে এতটুকু কোড লিখলে কি হয়ে যাচ্ছে, যে কোনো লোয়ার কেস লেটার আপার কেস লেটারে কনভার্ট হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছি? তাহলে একটা লোয়ার কেস লেটারকে আপার কেস লেটারে কনভার্ট স্যার। করা খুবই সহজ। পরীক্ষা যদি এরকম একটা কোড দেই যে তুমি এমন একটা প্রোগ্রাম লেখো যে প্রোগ্রামটা কি করবে, ইউজার কাছে একটা ক্যারেক্টার ইনপুট নিবে, চেক করবে সেটা লোয়ার কেস কিনা, লোয়ার কেস হলে আপার কেসে কনভার্ট করবে, তাহলে এতটুকু কোড হবে, সঙ্গে কি অ্যাড হবে, ওই স্ক্যান করার কোডটা অ্যাড হবে, তাই না? ক্যারেক্টার স্ক্যান করার কোড অ্যাড হবে, একটা স্ক্যানএফ লিখতে হবে, স্ক্যানএফ %c %ch, আর ক্যারেক্টার ইনপুট নেওয়ার সময় % না লিখলেও চলে, ইন্টিজার বা ফ্লোটের সময় যেমন % লিখতে হয়, ক্যারেক্টার ভ্যারিয়েবলের ক্ষেত্রে % না লিখলেও চলে। এই যে বলেছে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো, আচ্ছা একটা ভুল বলেছে, ক্যারেক্টারের ক্ষেত্রে % দিতে হবে, হ্যাঁ ওইটা আরেকটা ফাংশন আছে, ওটা পরে দেখাচ্ছি। তাহলে একটা ক্যারেক্টারকে কিভাবে তোমার ইনপুট দিতে হবে, ওই আগের মতোই স্ক্যানএফ %c লিখবা শুধু, %ch, আচ্ছা প্রিন্ট করবা কিভাবে, %c ওই ক্যারেক্টারের নাম, তাইলেই হবে, ঠিক আছে? আচ্ছা এটা আমরা বুঝতে পেরেছি, এটা বুঝতে পেরেছি, এটা বুঝলাম। আচ্ছা, তো আরো দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে পুট ক্যারেক্টার, কোন একটা ক্যারেক্টারকে প্রিন্ট করার জন্য আমরা যেমন প্রিন্টএফ দিয়ে লিখতে পারি, একইভাবে পুট ক্যারেক্টার নামে একটা ফাংশন আছে, সেটাও ইউজ করতে পারি। আমরা যদি পুট ক্যারেক্টার দিয়ে ওই ক্যারেক্টার ভ্যারিয়েবলের নাম লিখি, তাহলে ডিরেক্ট ক্যারেক্টারকে প্রিন্ট করে দেয়, সেক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ার দিতে হয় না, তার মানে %c আর দেয়া লাগে না। প্রিন্টএফ দিয়ে দিতে হলে কি করতে হতো, %c লিখতে হতো না, তারপর কমা দিয়ে ch দিতে হতো, তাই না? আমি পুট ক্যারেক্টার দিয়ে ডিরেক্ট ক্যারেক্টারকে প্রিন্ট করতে পারি। একইভাবে গেট ক্যারেক্টার দিয়ে একটা ডিরেক্ট একটা ক্যারেক্টারকে আমি ইনপুট নিতে পারি, সেক্ষেত্রে স্ক্যানএফ %c %ch দেওয়ার কোনো দরকার নেই। আমরা কি লিখবো, ch এর মধ্যে যদি একটা ভ্যারিয়েবলকে আমরা ইনপুট নিতে চাই, তাহলে লিখবো ch ইকুয়াল গেট কার, গেট char, এই গেট কার লিখলেই হবে। গেট কার লিখলে কি হবে, একটা ক্যারেক্টার আমরা ইনপুট নিতে পারি, ঠিক আছে? তাহলে এই পুট কার দিয়ে কি করতে পারি, আমরা একটা ক্যারেক্টার প্রিন্ট করতে পারি, আর গেট কার দিয়ে একটা ক্যারেক্টারকে আমরা ইনপুট নিতে পারি। আচ্ছা, তো সেই জিনিসগুলো বলছে গেট ক্যারেক্টার আর পুট ক্যারেক্টার, স্ক্যানএফ আর প্রিন্টএফ এর মতো, এগুলো একটু দেখে নিও তোমরা। স্যার তো বলো। স্যার ওই গেট বা পুট দিয়ে স্যার ইন্টিজার বা অন্য কোনো ভেরিয়েবল নেওয়া যাবে না? অন্য কোনোটা নেওয়া যাবে না, এটা শুধুমাত্র ক্যারেক্টারের জন্য স্পেশালাইজড, হ্যাঁ শুধুমাত্র ও। ক্যারেক্টার ভ্যারিয়েবল তুমি নিতে পারবা, গেট ক্যারেক্টার দিয়ে যে কোনো ক্যারেক্টার ইনপুট নিতে পারবা, আর পুট ক্যারেক্টার দিয়ে যে কোনো ক্যারেক্টারকে তুমি আউটপুটে দেখাতে পারবে, সেটা দেখাচ্ছে। আচ্ছা, তো এইটা একটু খেয়াল করে দেখো, এটা একটা মানে ইয়ে জিনিস, তো এই গেট, এটা একটা গেট ক্যারেক্টার খুব একটা বড় সুবিধা, এটা পরে হয়তো তোমাদের লাগবে অনেকের। আচ্ছা, বলতেছে একটা ওয়াইল লুপে মনে করো তোমাকে আমি বললাম যতক্ষণ না নিউ লাইন পাচ্ছ ততক্ষণ তুমি একটা করে ক্যারেক্টার ইনপুট নাও। কি বললাম, যতক্ষণ না নিউ লাইন পাচ্ছ ততক্ষণ কি করো, একটা করে ক্যারেক্টার ইনপুট নাও। আচ্ছা একটু দেখে দাও, একটু সরি, এখানে কি লিখছে, এখানে ইনপুট নিল, ভালো কথা, ব্র্যাকেট এখানে শেষ করে দিল কেন? আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি। তো আমরা বললাম মনে করো যে তোমাকে একটা প্রোগ্রাম লিখতে বললাম, যে প্রোগ্রামটা কি করবে, যতক্ষণ না নিউ লাইন পাবে, হ্যাঁ যতক্ষণ না সে নিউ লাইন পাবে ততক্ষণ ইউজারের কাছ থেকে একটা করে ক্যারেক্টার নিতে পারবে। তাহলে কি এটা একটু লুপ লাগবে না? বলো, একটা লুপ লাগবে না? জি স্যার। একটা লুপে তো লাগবে, আমি কি বলছি, যতক্ষণ মানে রিপিটেডলি চলতে বলছি, যতক্ষণ না নিউ লাইন পাবে। তো সেই কোডটা খুব সহজে আমরা কিভাবে লিখতে পারি, ch ইকুয়াল গেট ক্যারেক্টার ইজ নট ইকুয়াল নিউ লাইন। এটার মানে হচ্ছে যতক্ষণ আমরা নিউ লাইন না পাবো ততক্ষণ ইনপুট নিতে থাকবে, ঠিক আছে? এটাকে আরো সহজ ভাবে লেখা যায়, সেটা বলছে আরো সহজ ভাবে। স্যার একটা এক্সাম্পল দিয়া যদি মানে ওইভাবে বুঝাতেন স্যার, এখনো মানে ক্লিয়ার হইতেছে না। আচ্ছা বলো, কোন জিনিসটা ক্লিয়ার হচ্ছে না? মানে এটা তাহলে কি আমি একটা কোড লিখে দেখাই, তাহলে ভালো হয়? হ্যাঁ স্যার। কোড লিখে ওটা বুঝে দিলে ভালো হয়। ঠিক আছে, ঠিক আছে, আমি এটা লিখে দেখাচ্ছি, দাঁড়াও। আচ্ছা দেখি এটা আর কি আছে। আচ্ছা এটা আর বেশি কিছু নাই, এই স্লাইডটা বাকিগুলো তোমরা পড়ে নিবা। এখন আমি যেই ক্যারেক্টারটা নিয়ে তো তোমাদের একটা মানে মেন এখানে একটু প্রবলেম হওয়ার কথা, তো সেটা আমি একটা কোড লিখি, কোড লিখে আমি দেখাচ্ছি আসলে পুরো একটা ক্যারেক্টার ইনপুট নিয়ে একটা কোড লিখে দেখাচ্ছি লুপ দিয়ে, পুরো জিনিসটা থাকতেছে, তাহলে বুঝতে পারবে। আচ্ছা ধরো দুইটা কোড দেখাই তোমাদের। তোমাদের ক্লাস কয়টা পর্যন্ত একটু বলো তো?
ওটা আমি একটু মাথায় রেখে ইয়ে করবো। কটা পর্যন্ত ক্লাস? 4:50। আচ্ছা 4:40। আচ্ছা ঠিক আছে, অনেক সময় আছে। আচ্ছা তাহলে ধরো এটা নাম দিলাম, আজকে ক্লাসের নামই দিয়ে দেই 29। তো এই জন্য এক্সট্রা ক্লাসগুলো আমি নিতে যাচ্ছি, কেন বুঝতে পারছো? দেখো একটা ক্লাসে কিন্তু একটা জিনিস বুঝিয়ে একটু কোড করে দেখাতে গেলে একটু সময় লাগে, তাই না? খুব বেশি কিন্তু আগানো যায় না, মানে অনেক বেশি টানা যায় না, বা এটা ভালো হয় না। এই জন্য আমি চাচ্ছি কিছু এক্সট্রা ক্লাস করো, তাহলে যেটা হবে ওই এক্সট্রা ক্লাসে ধরো আমি কিছু এক্সাম্পল আরো বেশি করে দেখাতে পারলাম, তোমাদের জন্য ভালো হবে। আচ্ছা ধরো ইনক্লুড dio.h main বললাম কি করবো আমরা, রিটার্ন 0। আমরা একটা ক্যারেক্টার নিয়ে কাজ করবো, তাই না? তাহলে কি ভ্যারিয়েবল লাগবে আমাদের? ক্যারেক্টার ভ্যারিয়েবল লাগবে, এর একটা ভ্যারিয়েবল নিলাম ch। ওকে, এখন আমরা বলতে চাচ্ছি যতক্ষণ না নিউ লাইন দিবে ইউজার ততক্ষণ পর্যন্ত ইনপুট নিতে বললাম, তাই না? তাহলে কি দিব? ওয়াইল, তো ওয়াইল লুপ লিখবো। ওয়াইল এখানে আমরা যেটা দিব দেখো, দেখা যায় না তো স্যার, কেন? ব্ল্যাক ব্ল্যাক দেখা যাচ্ছে, সবাই কি দেখা যাচ্ছে? স্যার দেখতে হ্যাঁ ক্লিয়ারই আসছে। দেখতে পাচ্ছি। সাকিবুল, তোমার নেটের সমস্যা হয়তো। দেখতে পাচ্ছ সবাই? জি স্যার, ক্লিয়ারই আসছে। আচ্ছা আচ্ছা, প্রথমে আমি দেখাই এই ক্যারেক্টারটাকে কিভাবে আমরা ইনপুট নিতে পারি এবং আউটপুট দিতে পারি। তো একটা হচ্ছে আমরা কি বললাম, আমরা গেট কার দিয়ে নিতে পারি, তাই না? আমরা লিখতে পারি, তারপর ওয়াইল লুপ দেখে ch ইকুয়াল টু গেট কার, এটা দিয়ে নিতে পারি। তাহলে ক্যারেক্টার এই ফাংশনটা লিখলেই হবে, এবং ক্যারেক্টারটা প্রিন্ট করতে হলে জাস্ট লিখবো পুট কার, তাহলে হয়ে গেল, ক্যারেক্টার প্রিন্ট হয়ে যাবে। এখন দেখো তুমি, তাহলে এটা যদি আমি রান করি আমার কাছে দেখো, আচ্ছা পুট ক্যারেক্টার নাম দিতে হবে, সরি ভুল লিখছি ch। তাহলে এখন দেখো, এখন তোমার কাছে একটা ক্যারেক্টার ইনপুট নিচ্ছে, ধরো আমি দিলাম ক্যাপিটাল এ ইনপুট দিলাম, এই দেখো ক্যাপিটাল এ প্রিন্ট হয়েছে। তাহলে আমি গেট কার্ড দিয়ে কি করতে পারতেছি? একটা ক্যারেক্টার ইনপুট দিতে পারতেছি, পুট কার্ড দিয়ে ক্যারেক্টারটাকে আমি আউটপুট দিতে পারতেছি। বুঝতে পারছি এটা? ক্লিয়ার? এখন আমি বললাম, মনে করো আমি আমার মতো করে একটা কোড লিখি, যতক্ষণ পর্যন্ত না ইউজার ও প্রেস করবে ততক্ষণ পর্যন্ত ক্যারেক্টার ইনপুট নিবে এবং আউটপুট ওই ক্যারেক্টারটা দেখাবে। তাহলে কি বললো ওরা? ওয়াইল কি করবে ওরা? এভাবে করে করবে, ওয়াইল ch ইকুয়াল গেট আর গেট ক্যারেক্টার নিবে এবং কি চেক করবে? এই যে ক্যারেক্টারটা নিলাম, এই যে ক্যারেক্টারটা আমি নিলাম, ঠিক আছে? এই ক্যারেক্টারটা কি হইতে হবে বললাম আমি? ইজ নট ইকুয়াল ও, যতক্ষণ পর্যন্ত আগে লিখি তারপর দেখাচ্ছি। নট ইকুয়াল আমি বললাম ও, মনে করো। তার মানে ইউজার ও যতক্ষণ না দিবে ততক্ষণ পর্যন্ত ইউজার কাছে ইনপুট নিতে থাকবে এবং ওই ক্যারেক্টারটাকে প্রিন্ট করতে থাকবে। তাহলে আর লিখলাম হচ্ছে ch। কোড কি বুঝেছি? এখানে কি লিখেছে বলতো? ch ইকুয়াল গেট কার, মানে ইনপুট নিচ্ছে এই ফাংশনের মাধ্যমে। ইজ নট ইকুয়াল ও, মানে যতক্ষণ পর্যন্ত ইউজার ও ইনপুট না দিবে, এটা স্মল ও দিয়েছি, হ্যাঁ এটা হচ্ছে স্মল ও, যতক্ষণ পর্যন্ত ইউজার ও ইনপুট না দিবে ততক্ষণ পর্যন্ত সেই ইনপুট নিবে এবং সেটা আউটপুটে দেখাতে থাকবে। যখনই ও ইনপুট দিবে তখন এটা কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে, তাই না? মানে নট ইকুয়াল টু ও না হওয়া পর্যন্ত লুপটা কাজ করবে। স্যার ও ব্যতীত অন্য সকল ক্যারেক্টার দিলে কি ওটা মানে ইনপুট দিলে কি আউটপুট হবে? দেখো আমরা করে দেখি, তার আগে দেখি কি এরর দিল। আচ্ছা আমরা ব্র্যাকেট একটা গন্ডগোল করেছি, হ্যাঁ ব্র্যাকেট তো গন্ডগোল করেইছি, আমরা এখানে ব্র্যাকেট দিতে হবে একটা। এইটুক ব্র্যাকেট হচ্ছে যে ইনপুট নিলো, এইটুক ব্র্যাকেট দিয়ে আলাদা করলাম। হ্যাঁ এই ব্র্যাকেট না দিলেও কাজ করতো, বাট ব্র্যাকেট দিয়ে দিও, তাহলে কনফিউশন তৈরি হবে, অনেক ক্ষেত্রে দেখবে গোলমাল করে ফেলবে। এই ব্র্যাকেটটা কেন দিলাম বলতে? ch ইকুয়াল গেট কার, এইটুকু একটা ক্যারেক্টার রিটার্ন করবে, এটাকে ব্র্যাকেট দিলাম। যে ক্যারেক্টারটা আমি পাবো ইনপুট নিয়ে সেটা দেখবো নট ও কিনা, মানে এটা এই যে প্রোগ্রামটা লিখেছে সেটা ও ব্যতীত যে কোনো ক্যারেক্টার ইনপুট নিতে পারবে, নিয়ে সেটা প্রিন্ট করবে, কিন্তু ও ইনপুট দিলেই সঙ্গে সঙ্গে সে এই যে লুপের বাইরে বের হয়ে যাবে। দেখো আমরা এখন ইনপুট দিয়ে দেখি, ধরো প্রথমে দিলাম আমি আর, স্মল আর দিলাম, এই দেখো নিয়েছে, সে প্রিন্ট করে দিল। কি দিলাম? নিয়েছে, প্রিন্ট করে দিল। আর দিলাম, তারপর ধরো মনে করে দিলাম স্মল ডি দিলাম, প্রিন্ট করে দিল। যখন আমি স্মল ও দিব সঙ্গে সঙ্গে দেখো সে লুপ থেকে বের হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পেরেছি এটা? জি স্যার। আচ্ছা তাহলে এখন আরেকটা প্রোগ্রাম ছোট আমরা লিখা শিখে ফেলি এই সঙ্গে। তোমাদের ধরো এরকম একটা প্রোগ্রাম লিখতে বললাম যে রাইট এ প্রোগ্রাম দ্যাট উইল ডিটেক্ট whether a given input is vowel or not, যে তুমি একটা ক্যারেক্টার ইনপুট দিবে সেটা ভাওয়েল কিনা সেটা টেস্ট করবে। যদি ভাওয়েল হয় সে প্রিন্ট করবে ভাওয়েল, আর ভাওয়েল না হলে প্রিন্ট করবে ভাওয়েল না। তাহলে এটা কিভাবে করতে হবে বলো দেখি, বলো। ইফ এলস লাগবে না এখানে? হ্যালো হ্যালো, স্যার
ইফেলস লাগবে, তাই না? আর এখানে মনে করো আমি অনেকবার ইউজারের কাছ থেকে টেস্ট করে করে দেখবো যে সে প্রতিবার ইনপুট দিবে, ইনপুট দিয়ে আমরা দেখবো হচ্ছে সে আসলে ভায়োল ইনপুট দিয়েছে কিনা। আচ্ছা এইখানে করি আমরা, মনে করো ও না দিয়ে আমি বললাম এটা এই লুপটা মনে করো আমি ইনফিনিট টাইম চালাই দিলাম, মানে আমি ইনফিনিট টাইম না চালালে কি হবে বলতো? ইনফিনিট টাইম চালায় আমি ধরো প্রতিবার দেখবো, ইউজারকে বলবো ইনপুট দাও একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা সেই ইউজার ইনপুট দিবে, এটা ভায়োল হলে আমি প্রিন্ট করবো, আমরা বলবো এটা হচ্ছে ভায়োল, আর কনসোনেন্ট হলে বলবো সেটা কনসোনেন্ট, ঠিক আছে? আচ্ছা এখানে ওয়াইল লুপ মানে লিখলাম কেন, এটা ইনফিনিট টাইম চলবে, মানে আমি বারবার তাহলে টেস্ট করতে পারবো একই কোড দিয়ে, ঠিক আছে? বারবার আমার রান করতে হবে না কোড, এই জন্য একটা ওয়াইল লুপ, ওয়াইলের মধ্যে 1 দিলাম, মানে এটা ইনফিনিট লুপ হিসেবে রান করতেছে। আচ্ছা এখন এখানে আমি কি করবো বলতো, একটা ইনপুট নিব, তাই না? ch ইকুয়াল আমি নিলাম হচ্ছে গেট স্টার, একটা ইনপুট নিলাম আমি। এখন এই ক্যারেক্টারটা ভায়োল কিনা চেক করবো কিভাবে? ইফ দিয়ে। ইফ কি ভায়োল হলে কি হইতে হয় বলতো? ভায়োল কি ch ভায়োল কি হয় চেক করে? ইকুয়াল ইকুয়াল কত? i ও ইউ আই I ওকে মানে যদি i হয়, অথবা যদি কি হয় বলতো, সবগুলা ভায়োল লিস্ট করতে হবে, তাই না? i স্যার ডাবল আর কি ইকুয়াল ভালো বলো? হবে হ্যাঁ ডাবল ইকুয়াল, গুড। তারপর কি বলো, আরেকটা কি হবে? i e ই কি বলো? তারপর ও ফার্স্টটা ভালো, ডাবল ইকুয়াল একবার লিখে ফেলি, একবার এটা কপি করে বসাই দিই, বোকার মতো বারবার লিখে লাভ নেই, তারপর আমরা এডিট করি। তারপরটা হচ্ছে i e o ইউ আরেকটা কি? ইউ, আরেকটা এ এ। এটা আগে দিয়ে দিই, এটা বাদ দিয়ে গেলাম কেন? এটা হচ্ছে ভাওয়েল, তাই না? তা শুধু কি এগুলাই ভাওয়েল নাকি ক্যাপিটাল গুলোও ভাওয়েল? এই ভুলটা অনেকে করে পরীক্ষায়, শুধুমাত্র ইয়েগুলো লিখলে হবে, ক্যাপিটাল গুলো ভাওয়েল না? জি স্যার, ক্যাপিটাল গুলো ভায়োল। এগুলোর সাথে কি করতে হবে? ক্যাপিটাল গুলো লিখতে হবে না ফরওয়ার্ড দিয়ে? ফরওয়ার্ড দিয়ে ক্যাপিটাল গুলো লিখতে হবে, তার মানে এখানে হবে কি, এখন ক্যাপিটাল এ, তবে ক্যাপিটাল আই, তবে ক্যাপিটাল ই, ক্যাপিটাল ও, হবে হচ্ছে ক্যাপিটাল ইউ, রাইট? ঠিক লিখছি ভালো আমি? আচ্ছা এগুলো যদি হয় তাহলে কি প্রিন্ট করবো আমরা? প্রিন্টএফ ভায়োল, তাই না? ভায়োল দিলাম। এলস কি প্রিন্ট করবো আমরা? এলস প্রিন্ট করবো কনসোনেন্ট। কনসোনেন্ট। ঠিক আছে, এখন আমরা দেখি এটা রান করে আমরা কাজ করে কিনা। আমরা রান করলাম, আমরা কি করতে হবে বলো? একটা ইনপুট দাও তুমি, মনে করো তুমি দিলা আর কনসোনেন্ট, তাই না? তারপরে দিলাম মনে করো আমরা ই দিলাম, ই হচ্ছে ভাওয়েল, ভাওয়েল প্রিন্ট হচ্ছে কনসোনেন্ট প্রিন্ট হচ্ছে, কেন দুইটা একই সাথে প্রিন্ট হচ্ছে বলো তো? কারণ কি? এটা দেখি ভিতরে মেবি পড়ছে এইজন্য। না 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 না, আমরা যখন এন্টার দিলাম না, এন্টারটাকেও একটা ক্যারেক্টার হিসেবে নিয়ে ফেলতেছে ওরা। আগে বলেছিলাম না, হ্যাঁ আমরা যে এন্টার দিচ্ছি না, ওই এন্টারটাকেও সে একটা ক্যারেক্টার হিসেবে নিয়ে নিচ্ছে। তুমি যাই দিবা না কেন ওইটাকে, মানে তার সঙ্গে একটা এক্সট্রা এন্টারও নিয়ে নিচ্ছে। এটা দূর করার জন্য কি করতে হয় জানো? যেটা করতে হয়, ওয়ালে প্রথমেই ঢুকলো না, তুমি তো প্রথমে গেট ক্যারেক্টার নিলা, আর একটা ডামি ক্যারেক্টার ইনপুট নিতে হয়। ধরো আমি বলি, যখন তুমি গেট ক্যারেক্টার নিবা, নিয়ে তো তুমি এন্টার দিবা, তাই তো? এন্টার দেওয়ার পরে যে এখানে যেটা করতে হবে, আরেকবার তোমার ch1 হচ্ছে, দাঁড়াও, গেট কার, এই যে একটা ডামি দিয়ে দিতে হয়, যেটা নিয়ে আসলে আমরা কাজ করবো না। এটা হলে এই সমস্যা থাকবে না। এই ডামিটা কি করবে জানি, এটা একটা ডামি ক্যারেক্টার, এটা হচ্ছে কি ওই এক্সট্রা স্পেসটাকে খায় ফেলবে। দেখো এখন কাজ করবে। আচ্ছা এটা ডিক্লেয়ার করি না, ডিক্লেয়ার করে নিতে হবে, এখন কাজ করবে। এখন ধরো আমি দিলাম হচ্ছে আর কনসোনেন্ট, দেখতে আর দুবার করে হচ্ছে না, ই দিলাম, ই হচ্ছে ভায়োল। এখন আমি কি করেছি, মানে আরেকটা ডামি ক্যারেক্টার ইনপুট নিয়েছে, সে কি করে ওই যে ইয়েটাকে খেয়ে ফেলে, মানে এক্সট্রা যে তুমি এন্টারটা দিলা সেটাকে সে খেয়ে ফেলবে, মানে সেটাকে সে ইনপুট হিসেবে নিয়ে নিবে, তাহলে আর ওইটা আমাদের কোনো ঝামেলা তৈরি করবে না।
আর নইলে আগে সমস্যা হচ্ছিল কি জানো, যখন আমি মনে করো এ দিলাম, এ দিয়ে একটা এন্টার দিলাম, এন্টারও তো একটা ক্যারেক্টার, তাই না? ওই এন্টারের জন্য ও কনসোনেন্ট প্রিন্ট করতো, এন্টারটাকেও সে একটা ক্যারেক্টার হিসেবে নিত। আর এখন আমরা কি করেছি, ওই এন্টারটাকে আমরা আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে ইনপুট নিয়ে নিছি, এই জন্য কি হচ্ছে, সেটার আমাদের ইয়ের মধ্যে আসতেছে না। স্যার ওই দিন যে শিখাইছিলেন না যে এফ ফ্ল্যাশ ও এফ এন্টার, ফ্ল্যাশ করতে পারো, হ্যাঁ এফ ফ্ল্যাশ করলো। ওইটা স্যার ওইটা কি হোয়াইল লুপের পরে দেওয়া লাগবে, যে সিএইচ গেট কারের হ্যাঁ পরে হ্যাঁ হ্যাঁ, দেওয়া এখানে লাগবে? করলাম না, এখানে ফ্ল্যাশ করতে হবে, তাহলে এখানে ফ্ল্যাশ করে দেবে, এখানে ফ্ল্যাশ, এখানে ফ্ল্যাশ করে দেবে, ঠিক আছে? এই যে ch1 ইকুয়াল গেট ক্যারেক্টার লিখছি না, এখানে এফ ফ্ল্যাশ দিয়ে দিলেই হবে, তাহলে এফ ফ্ল্যাশ std in ওইটা দিয়ে দিলেও দেখবা একই কাজ করার কথা। তাহলেও ক্যারেক্টার নিয়ে কাজ করার সময় এটা একটা ঝামেলা, হ্যাঁ, কারণ এন্টারও তো একটা ক্যারেক্টার, সেটাকে সে নিয়ে নেয় ইনপুট, তখন এই কাজটা করতে হয়। স্যার পুট ক্যারেক্টার কখন ইউজ করব? পুট ক্যারেক্টার যখন তুমি কোনো ক্যারেক্টারকে প্রিন্ট করবা, ক্যারেক্টারকে যখন প্রিন্ট করবা, শুধু ক্যারেক্টার, একটা ক্যারেক্টার যদি প্রিন্ট করতে হয় তখন প্রিন্টএফ ইউজ করতে পারো, পুট ক্যারেক্টার ইউজ করতে পারো, যেটা তোমার ইচ্ছা, ঠিক আছে? যখন একটা ক্যারেক্টার যদি আমি প্রিন্ট করতে চাই, আমি যদি বলতাম যে ভাউলটা কি এবং ভাউলটা প্রিন্ট করো, ভাউলটা যদি প্রিন্ট করতে বলতাম, তাহলে তুমি এখানে পুট কার্ড দিয়ে ভাউলটা প্রিন্ট করে দিতে পারতা, পুট কার্ড প্রিন্টএফ দিয়েও করতে পারতে ইচ্ছা করলে, বা পুট কার্ড দিয়েও করতে পারতাম, মানে দুইটা অপশন রাখছে, একই কাজ আমরা দুইভাবে করতে পারি না, ব্যাপারটা তো হচ্ছে সিএইচ পুট কার্ড সিএইচ দিতা, তাহলে ভাউলটা তোমাকে প্রিন্ট করে দিত। তাহলে দেখো এখন যখন আমি ইনপুট দিব, মনে করো আমি ইনপুট দিলাম ই, তাহলে ই ভাউল বললে ইটা প্রিন্টও করে দিল, তাহলে এখানে পুট কার্ড ইউজ করে আমরা প্রিন্ট করেছি। ক্লিয়ার? বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পেরেছি। সবাই বুঝতে পেরেছি? ইয়েস স্যার। জি স্যার। ওকে, যদি বুঝতে পেরে থাকি, আজকে আমরা আরেকটা শুরু করি শুধু, হ্যাঁ আরেকটা স্লাইড, পুরোটা পড়তে পারবো না বোঝা যাচ্ছে, বাট আরেকটা স্লাইড আমি একটু শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে অ্যারে। আজকে স্টার্ট করি, নেক্সট দিন আমরা এটা শেষ করব। তাহলে দেখো কেন আমি তোমাদের এক্সট্রা ক্লাসটা আসলে নিতে চাই, কারণ কি দেখো, একটা ক্লাস সুন্দর করে দেখাতে গেলে, বা তোমরা যদি চাও যে কোড করে দেখাইতে, তাই না, কোড করে দেখালে তো অবশ্যই ভালো হয়, কিন্তু এটা কিন্তু থিওরি ক্লাসে আসলে দেখাইতে গেলে টাইম পাওয়া যায় না, এটা কিন্তু মেইনলি ল্যাবে দেখানোর কথা। তারপর কিন্তু আমি দেখাচ্ছি তোমাদের, কারণ আমি চাই তোমরা আসলে প্রবলেম হলে করে দেখো, আমি আসলে করে দেখানোর পক্ষপাতী, তো সেটা যদি দেখাইতে হয় তাহলে কিন্তু টাইম যায়, তাই না? তো টাইম যেহেতু যায়, এই জন্য চাচ্ছি কিছু এক্সট্রা ক্লাস নিলে ওই টাইমটা আমরা কভার করতে পারবো। এখন সেটা তোমরা কোঅপারেট করতে হবে আমাকে, তোমরা যদি কোঅপারেট করো আমি তো নিবো, আমি বলছি আমার কোনো সমস্যা নেই, কারণ এখানে তো তোমাদের আসলে লাভ। আমি এখন কোন একটা সাবজেক্ট হতো যেটা তোমাদের কখনো কাজে লাগবে না, সেটা বলতাম হ্যাঁ কোনো মতে পড়ে যাও, একটু কম পড়লে সমস্যা নেই, বাট এটা কিন্তু তা না, যত বেশি পড়বে এটা তোমারই লাভ, তোমার তত হেল্প হবে। বৃহস্পতিবারের ক্লাসটা কি স্যার আমরা সবার মতামত জানা তারপর আপনাকে জানাবো? আমাকে একটু জানাবা, হ্যাঁ তাহলে আমার জন্য সুবিধা হবে, ঠিক আছে? ওকে স্যার। তাহলে আমরা এখন হচ্ছে যেটা পড়া শুরু করব বললাম, অ্যারেটা আমরা আজকে স্টার্ট করবো, দেখি কতটুকু পড়তে পারি। আচ্ছা দেখতে পাচ্ছি সবাই, অ্যারে পার্ট 1, তাই না? আচ্ছা, তো তো আমরা এতদিন যে ভ্যারিয়েবল গুলো পড়ছি, ঠিক আছে, সবগুলোকে বলতেছে স্কেলার ভ্যারিয়েবল বলতেছে, কারণ কি একটা ভ্যারিয়েবল ছিল, একটা সিঙ্গেল ডেটা আইটেম ছিল, যেমন ইন্টিজার আমরা এ বি বা ফ্লোট এ বি বা ক্যারেক্টার সিএইচ ডিক্লেয়ার করেছি, প্রত্যেকটা একটা ভ্যারিয়েবল, তাই না? মানে একটা নাম দিয়ে আমরা একটা ভ্যারিয়েবলকেই চিনতাম। তো সিতে ইচ্ছা করলে কি করা যায়, যে অনেকগুলা লোকেশনকে একবারও ডিনোট করা যায়, ঠিক আছে, যেটাকে অ্যাগ্রিগেট ভ্যারিয়েবল বলে। ওকে, তো সিতে নরমালি দুই টাইপের অ্যাগ্রিগেট ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে অ্যারে, মানে অ্যাগ্রিগেট ভ্যারিয়েবল মানে কি, অ্যাগ্রিগেট ভ্যারিয়েবল একই সাথে অনেকগুলো ভ্যারিয়েবলকে স্টোর করতে পারে। এই যে আমরা ইন্টিজার ফ্লোট দেখেছি, সব ক্ষেত্রে আমরা কি করেছি, আমরা যদি তিনটা ভ্যারিয়েবল লাগতো আমরা তিনবার ডিক্লেয়ার করতে হতো, তাই না? ইন্টিজার এ কমা বি কমা সি, তাহলে তিনটা ভ্যারিয়েবলের জন্য তিনটা নাম আমরা ডিক্লেয়ার করতাম, এ একটা ভ্যারিয়েবলের জন্য, বি একটা, সি এর জন্য। তাহলে এই সবগুলো ছিল স্কেলার ভ্যারিয়েবল, যেগুলা কি করতে পারে, একটা সিঙ্গেল ভ্যালুকে হোল্ড করতে পারে। আর অ্যাগ্রিগেট ভ্যারিয়েবল কোনগুলোকে বলতেছে, যারা কি করতে পারে, যে তোমার অনেকগুলো ভ্যালুকে স্টোর করতে পারে একই সাথে, ঠিক আছে? তো সিতে বলতেছে দুই ধরনের অ্যাগ্রিগেট ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে অ্যারে আর একটাকে বলতেছে স্ট্রাকচারস। তাহলে আজকে আমরা অ্যারে নিয়ে পড়বো, স্ট্রাকচার হচ্ছে আমরা পরের ক্লাসে পড়বো, আজকে বা আরো দুই একটা ক্লাস আমরা অ্যারে নিয়ে কাজ করবো, তারপর আমরা স্ট্রাকচার পড়বো পরবর্তীতে। হ্যাঁ, তো এখন হচ্ছে প্রথমে আমরা যদি বলি অ্যারেটা কি, অ্যারে পড়ার ক্ষেত্রে প্রথমে আমরা পড়বো হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে, ঠিক আছে? তো
তো ওয়ান ডাইমেনশনাল অ্যারে কে কি বলতেছে দেখো, অ্যান অ্যারে ইজ এ ডেটা স্ট্রাকচার কন্টেনিং এ নাম্বার অফ ডেটা ভ্যালুজ অল অফ হুইচ হ্যাভ দ্য সেম টাইম। মানে অ্যারে আসলে একই টাইপের ডেটার কালেকশন, যেখানে যে ডেটাগুলো থাকে বা ভ্যারিয়েবলগুলো থাকে তারা একই টাইপের হয়। এই যে ভ্যালুগুলোর কথা আমরা বললাম, দিস ভ্যালুজ নোন অ্যাজ এলিমেন্ট, এই ভ্যালুগুলোকে বলা হয় অ্যারের এলিমেন্ট বলে, যেগুলোকে ক্যান বি ইন্ডিভিজুয়ালি সিলেক্টেড মানে বাই দেয়ার পজিশন উইদিন দ্য অ্যারে। ওই অ্যারের মধ্যে ওই এলিমেন্টগুলোর পজিশন বলে আমরা কি করতে পারি, এদেরকে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারি, যেটা আমরা একটু পরে এক্সাম্পলের মাধ্যমে দেখবো। স্লাইডে তো অনেক কথা আছে, কারণ পরে যখন তোমরা পড়বা এই জন্য কথা লেখা আছে, বাট আমরা তো এক্সাম্পল দেখবোই। তো সবচেয়ে সিম্পল টাইপের যে অ্যারে যেটা আমরা এখন দেখবো সেটা হচ্ছে একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে, ঠিক আছে? আর ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে কি হয়, একটা সিঙ্গেল কলাম অথবা একটা সিঙ্গেল রোর মধ্যে এলিমেন্টগুলো সাজানো থাকে। যেমন এখানে একটা দেখো ছবি দেওয়া হয়েছে, এই ছবিটা দেখলে বুঝতে পারবা। এখানে কয়টা জায়গা আছে বলতো? এখানে আগে আমরা এ বলতে একটা মেমোরিতে একটা জায়গায় বুঝতাম, এখন এ বলতে কয়টা জায়গা বুঝতেছি মেমোরিতে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা জায়গা। তার মানে এ নাম দিয়ে এখন আর একটা জায়গাকে বোঝাচ্ছে না, কয়টা জায়গাকে বোঝাচ্ছে? কয়টা জায়গাকে বোঝাচ্ছে? 10টা। 10টা। তাহলে এ হচ্ছে অ্যারে, একে কিন্তু আমি এখন সিঙ্গেল ভ্যারিয়েবল বলতে পারবো না, এ তাহলে কি বলবো? একটা অ্যারে বলবো। এখন এটা যদি ইন্টিজার অ্যারে হয় সবগুলা জায়গায় হবে ইন্টিজার টাইপের, এটা যদি একটা ফ্লোট টাইপের অ্যারে হয় তাহলে সবগুলা জায়গায় হবে ফ্লোট টাইপের, এটা যদি একটা ক্যারেক্টার টাইপের অ্যারে হয় তাহলে প্রত্যেকটা জায়গায় হবে একটা ক্যারেক্টার ভ্যারিয়েবলের। কি বুঝতে পেরেছি সবাই? আচ্ছা স্যার একটু রিপিট করলে ভালো হতো আরেকবার লাইনটা। আচ্ছা, আমি বলেছি এই যে অ্যারেটা আমরা ডিক্লেয়ার করলাম তাই না, এটা হচ্ছে 10টা লোকেশন আছে বা 10টা জায়গা আছে অ্যারেটায়। তো এই 10টা জায়গায় একই টাইপের ভ্যালু থাকবে, তার মানে একটা জায়গায় ইন্টিজার থাকবে আর একটা ফ্লোট থাকবে, সেটা হওয়া যাবে না। যদি ইন্টিজার অ্যারে হয় সবগুলা ঘরেই ইন্টিজার ভ্যালু থাকবে, যদি এটা একটা ফ্লোট টাইপের অ্যারে হয় তাহলে সবগুলা ঘরেই ফ্লোট টাইপের ডেটা থাকবে। এটা যদি একটা ক্যারেক্টার টাইপের অ্যারে হয় তাহলে সবগুলা ঘরে ক্যারেক্টার টাইপের ডেটাই থাকবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে একটা অ্যারেকে কিভাবে ডিফাইন করা যাবে। আমরা যখন কোড লিখবো, কোড লিখে অ্যারে কিভাবে ডিফাইন করব বলতেছে, অ্যারে যখন আমরা ডিফাইন করবো তখন তিনটা জিনিস আমাদের বলতে হবে। একটা হচ্ছে অ্যারের নাম দিতে হবে, একটা অ্যারের টাইপ বলতে হবে, ঠিক আছে, তারপরে নাম্বার অফ এলিমেন্ট বলতে হবে, এবং সিনট্যাক্সটা হচ্ছে কিভাবে ডিক্লেয়ার করা দেখো, যেভাবে প্রথমে টাইপ বলতে হবে, তারপরে অ্যারের একটা নাম বলতে হবে, তারপর থার্ড ব্র্যাকেটের ভিতরে নাম্বার অফ অ্যারে দিতে হবে। এখন মনে করো তুমি ফ্লোট টাইপের একটা অ্যারে বানাইতে চাচ্ছ, যার নাম দিতে চাচ্ছ তুমি গ্রেড, তাহলে সেটা কিভাবে ডিক্লেয়ার করবা? এই দেখো এই এক্সাম্পলে দেওয়া আছে, প্রথমে লিখবা ফ্লোট, এটা হচ্ছে অ্যারের টাইপ, তারপর একটা নাম দিবা গ্রেড, এটা যে কোনো নাম দিতে পারো তোমার ইচ্ছা মতো। তারপর থার্ড ব্র্যাকেটের মধ্যে এই অ্যারেতে কয়টা এলিমেন্ট থাকে সেটা দিয়ে দিবা। এখানে 7 দেয়া মানে এই অ্যারেতে কয়টা এলিমেন্ট আছে? কয়টা আছে? 7টা। 7টা। একইভাবে যদি আমি একটা ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করতে চাই সি নামে, তাহলে সেটা কিভাবে ডিক্লেয়ার করতে হবে? ইন্ট সি, থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিতে হবে 10। বুঝাইতে পারছি? আচ্ছা, তো আমরা যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছিলাম তখন কি দেখেছিলাম, যে ধরো ইন্টিজার ভ্যারিয়েবল যদি দুটো আমি ডিক্লেয়ার করতে চাই তাহলে কিভাবে করতে পারি? ইন্ট এ কমা বি লিখতে পারি, তাই না? একইভাবে আমি যদি দুইটা ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করতে চাই সেটাও আমি এক লাইনে ডিক্লেয়ার করতে পারি। তাহলে ইন্ট প্রথম অ্যারের নাম, তারপর প্রথম অ্যারের এলিমেন্ট সংখ্যা, কমা দিয়ে দ্বিতীয় অ্যারের নাম, দ্বিতীয় অ্যারের থার্ড ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় অ্যারের এলিমেন্ট সংখ্যা। তাহলে দেখো এখানে ইন্ট বি দিয়েছি, বি হচ্ছে প্রথম অ্যারের নাম, তারপর থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়েছি প্রথম অ্যারের এলিমেন্ট সংখ্যা যেটা কিনা 100, তারপর এক্স দিয়ে এক্স হচ্ছে সেকেন্ড অ্যারের নাম, থার্ড ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড অ্যারের এলিমেন্ট সংখ্যা। আচ্ছা, তো অ্যারেগুলার ইন্ডেক্সিং কিভাবে হয় খুব ভালো করে খেয়াল করে দেখো, এখানে খুব সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে। সি নামে যে একটু আগে অ্যারেটা আমরা ডিক্লেয়ার করলাম, সি নামে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম যাতে 10টা এলিমেন্ট আছে, সেটা মেমোরিতে আসলে এইভাবে থাকে। খেয়াল করে দেখো এই 10টা জায়গায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা, এখানে 12টা দেখাচ্ছে যদিও, মানে এখানে আগের যে সি অ্যারেটা সেই অ্যারেটা কিন্তু এটা না, ভুলে ফেলো না, কিন্তু এখানে আরেকটা অ্যারের এক্সাম্পল দিয়েছে, নাম সি দিয়েছে, বাট এটা কিন্তু এই সি না, কারণ এখানে কিন্তু 10টা এলিমেন্টের বেশি থাকা যাবে না। এখানে আমি দেখতে পাচ্ছি অলরেডি 12টা এলিমেন্ট আছে, ঠিক আছে? তার মানে এটা এখানে যে অ্যারেটা ডিক্লেয়ার করেছে এটা হচ্ছে C12। এটা কিভাবে ডিক্লেয়ার করতে হবে? ইন্ট সি কত আসবে? থার্ড ব্র্যাকেটের মধ্যে 12 আসবে। তাহলে অ্যারের ইন্ডেক্সিং শুরু হয় কত দিয়ে? তাহলে 0 দিয়ে, তাই না? 1 নাম্বার ঘরটা হচ্ছে 0 নাম্বার ঘর, তারপর 1 নাম্বার, তারপর 2, তারপর 3 4, এভাবে করে করে হচ্ছে 11 পর্যন্ত। বুঝতে পেরেছি নাকি পারি নাই? আচ্ছা, তাহলে এই আর এগুলা কি বুঝাইছে বলো তো? এই যে এই জিনিসগুলা ওই অ্যারের প্রত্যেকটা ভ্যালু, তাই না? এই প্রত্যেকটা কি? অ্যারের প্রত্যেকটা ভ্যালু 45 6 0 72, এগুলো প্রত্যেকটা হচ্ছে অ্যারের প্রত্যেকটা এক একটা ভ্যালু। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে অ্যারের প্রত্যেকটা পজিশন ভ্যালুকে কিভাবে আমরা এক্সেস করতে পারি। এক্সেস করা মানে
ওই পজিশনে কোনো একটা ভ্যালু কিভাবে রাখতে পারি অথবা ওই পজিশনে কোনো একটা ভ্যালু কিভাবে পড়তে পারি। খুবই সিম্পল, প্রথমে অ্যারের নাম বলতে হবে, অ্যারের নাম, তারপর থার্ড ব্র্যাকেটের মধ্যে পজিশন নাম্বার বলে দিতে হবে, তাহলে সেই পজিশনে ভ্যালুটা আমরা পড়তে পারবো বা ওই পজিশনে কোনো একটা ভ্যালু রাখতে পারবো। তাহলে আমি যদি 4 নাম্বার পজিশনের ভ্যালু রাখতে চাই তাহলে কি লিখতে হবে, সি 4 নাম্বার পজিশনের ভ্যালুটা যদি এক্সেস করতে চাই তাহলে আমার কিভাবে এক্সেস করতে হবে, সি কি লিখতে হবে থার্ড ব্র্যাকেটের মধ্যে, 4 না 4 না 0 থেকে শুরু, তো 3 লিখতে হবে। গুড, 3 সবসময় মনে রাখতে হবে যত নাম্বার এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারবো তার থেকে এক বিয়োগ দিতে হবে, কারণ আমার ইন্ডেক্সিং কত থেকে শুরু হয়েছে, 0 0 থেকে। গুড, এটা থ্রি বুঝতে পেরেছি। লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো এটাই দেখাইছে যে একটা অ্যারে ডিক্লেয়ার করতে হলে তার টাইপ বলতে হয়, এটা আগেই বলেছি। যেমন A10 এটা একটা ইন্টিজার অ্যারে, এইজন্য আগে আমরা বলেছি int A10, ঠিক আছে। আচ্ছা, তারপর বলেছি অ্যারে লেন্থটা আমরা যে কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু দিতে পারবো লেন্থ। আচ্ছা, দুই ভাবে দেওয়া যায়, একটা হচ্ছে ফিক্সড আমি 10 বলে দিতে পারি বা কোনো একটা নাম্বার বলে দিতে পারি, অথবা একটা কনস্ট্যান্ট দিতে পারি, ধরো int AN, কিন্তু কোনো ভ্যারিয়েবল কিন্তু দিতে পারবো না। এটা কনস্ট্যান্ট মানে আগে এটা অবশ্যই ডিফাইন করা থাকতে পারবে। আচ্ছা, এইটা বোধহয় আগে বলি নাই, এই যে হ্যাশ ডিফাইন দিয়ে আমরা কি করতে পারি, কোন একটা কনস্ট্যান্ট ডিফাইন করতে পারি। আমি যখন লিখবো এটা একটু খেয়াল করো, হ্যাশ ডিফাইন n, তারপর হচ্ছে 10, তার মানে হচ্ছে n এর ভ্যালু কত ডিফাইন করলাম আমরা, n এর ভ্যালু ডিফাইন করলাম, এরপর যখন আমরা n লিখবো n এর বদলে কত ব্যবহার হবে, 10 ব্যবহার হবে। 10 তো এইভাবে ইচ্ছা করলে আগে আমি n এর ভ্যালু ডিফাইন করে নিয়ে, বলো স্যার আমরা এখানে ডিফাইনের পরিবর্তে ইন্ট দিয়া লিখে দিতে পারি না n = 10, তারপর আমরা ওইখানে এইভাবে হ্যাঁ, সেটাও করতে দিলাম। পারি, সেটাও করতে পারি। আর এটা হচ্ছে আরেকটা ওয়ে, কনস্ট্যান্ট ডিফাইন করার আরেকটা ওয়ে হচ্ছে ডিফাইন n10, তাহলে n এর ভ্যালু 10 হিসেবে ডিফাইন হয়ে যাবে। তাহলে স্যার এখানে আমরা অ্যাসাইন করার সময় তখন n = আর দিতে পারবো না আর কি, তাই তো? না, এখানে n ইকুয়াল দিতে পারবো না। হ্যাঁ, ঠিক আছে। আর একটা স্যার এখানে এই যে অ্যারের ক্ষেত্রে আমরা যে 10 দিছি, তার মানে কি আমরা মানে 10 ডিজিটের একটা সংখ্যা নিতে পারবো আমরা? না না না, তার মানে 10টা, তার মানে মানে 10টা নাম্বার আমি রাখতে পারবো এখন এই অ্যারের মধ্যে। ওকে স্যার। তখন মেমোরিতে এরকম 10টা ঘর তৈরি হয়ে গেছে, 10টা ঘর। হ্যাঁ, প্রথমটা হচ্ছে 0 নাম্বার ঘর, বা ধরো এ যদি অ্যারেটার নাম হয়, প্রথম ঘরটা হচ্ছে 0 নাম্বার ঘর, যাকে আমরা এক্সেস করি A0 হিসেবে। তারপরটা কত বলো তো, A1 হচ্ছে A1, মানে 10টা ঘরে তুমি 10টা নাম্বার রাখতে পারবা। হ্যাঁ, 10টা ঘরে তুমি কি করতে পারবা, 10টা নাম্বার রাখতে পারবে, এবং 10টা নাম্বার তুমি প্রিন্ট করে, এটা করে দেখাচ্ছি, সমস্যা নেই। অ্যারে সাবস্ক্রিপ্টিং কিভাবে করা হয় এটা আমি বলে ফেলছি অলরেডি। প্রথম ঘরটাকে 0 থেকে শুরু করে, তাহলে 4 নাম্বার এলিমেন্ট মানে 4 - 1, এটা তোমরা জানো, সেই জিনিসটাই বলছে। এই যে প্রথমটা হচ্ছে A0, তারপর A1 A2 A3, এভাবে করে প্রত্যেকটা ঘরকে বোঝায়। প্রত্যেকটা ঘরে একটা করে এলিমেন্ট থাকতে পারে। এখন কোন টাইপের এলিমেন্ট থাকবে এটা ডিপেন্ড করে অ্যারে টাইপের উপর। যদি ইন্টিজার টাইপের অ্যারে হয় তাহলে ইন্টিজার টাইপের এলিমেন্ট থাকবে, সেটা বলছে। আচ্ছা, এই যে এখানে দেখাচ্ছে, মনে করো তুমি অ্যারের প্রথম ঘরে একটা এলিমেন্ট রাখতে চাও, সেটা তুমি কিভাবে রাখতে পারবা, A=0, একদম ডিরেক্ট তুমি ওই ঘরের নাম্বার বলে ইকুয়াল দিয়ে রাখতে পারো, ঠিক আছে। তারপর তুমি কি করতে পারো, ইচ্ছা করলে স্ক্যান করে নিতে পারো ইউজার কাছ থেকে। স্ক্যান কিভাবে করবা, স্ক্যান যদি পরে দেখাচ্ছে, আমি এখানে দেখাই দিই আগে। স্ক্যান করলে কিভাবে করবো বলো, মনে করো আমি 0 নাম্বার ঘরে একটা এলিমেন্ট স্ক্যান করবো, কেমনে করবো, কি লিখবো বলো তো, স্ক্যানএফ, তারপর কি লিখবো, %d, যেহেতু ইন্টিজার অ্যারে, ধরো আমরা ধরলাম এটা হচ্ছে একটা ইন্টিজার অ্যারে, %d কমা দিয়ে @top, স্যার যেভাবে লিখে দিব, এ থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলে হয় না, a কি লিখবো বলো, a থার্ড ব্র্যাকেট 0। আচ্ছা, অ্যারের ক্ষেত্রে % দিলেও হয়, না দিলেও সমস্যা হয় না, তবে তোমরা দিয়ে দিতে পারো। তো না দিলেও অ্যারের নামটাই হচ্ছে তার অ্যাড্রেস, অ্যারের ক্ষেত্রে % দিতে হয় না, না দিলেও কাজ করার কথা। আচ্ছা, সেমিকোলন। হ্যাঁ, ওকে। তাহলে স্ক্যানে %d কমা দিয়ে হচ্ছে %a0, বা % না দিলেও কাজ করবে, এইভাবে স্ক্যান করতে হয়। আগে শুধু লিখতাম, আর যেহেতু এখানে একটা অ্যারে, তাহলে কোন লোকেশনে তুমি ভ্যালু নিতে যাচ্ছ সেই লোকেশনটা বলে দিতে হবে, ঠিক আছে। আর প্রিন্ট করার সময় আগের মতো দেখো, %d মানে নিউ লাইন দিলাম, দিয়ে হচ্ছে a থার্ড ব্র্যাকেটে যেই এলিমেন্ট আমরা প্রিন্ট করতে চাই। এখানে 5 দিয়েছে, মানে হচ্ছে কয় নাম্বার এলিমেন্ট প্রিন্ট করতে যাচ্ছে, 6 নাম্বারটা। গুড, ঠিক আছে। আচ্ছা, একইভাবে অ্যারের
আর এখানে আমরা ভ্যারিয়েবলও ইউজ করতে পারি, মানে কোনো একটা ভ্যারিয়েবল লোকেশনের ভ্যালু অ্যাক্সেস করার জন্য। স্যার এটা কি তাহলে আমি কি ইনক্রিমেন্ট লিখবো? টাইপের না, যেমন আমরা লুপের ভিতরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ইউজ হ্যাঁ, এটা করতাম? ইনক্রিমেন্ট বুঝাইছে। তুমি যদি অ্যারের একটা ভ্যালুকে ইনক্রিমেন্ট করতে চাও তাহলে তুমি কি করতে পারো? মনে করো তুমি A0 লোকেশনের ভ্যালুটা ইনক্রিমেন্ট করতে যাচ্ছ। আচ্ছা এটা দেখো না, আমাদের মতো করে আমরা দেখি। A0 কে ইনক্রিমেন্ট করতে যাচ্ছি, তাহলে আমরা ইচ্ছা করলে A0++ লিখতে পারি। কথাটা মানে হচ্ছে A0 লোকেশনে যে ভ্যালুটা আছে তার ভ্যালু 1 বেড়ে যাবে, অথবা প্লাস A0 লিখতে পারি। মানে একইভাবে যেমন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করি সেগুলো অ্যারের এলিমেন্টের ক্ষেত্রে আমরা করতে পারি, সেই জিনিসটা বলেছে আর কি সহজ কথা। ঠিক আছে, একটা কোড লিখে আমি দেখাচ্ছি, সমস্যা নেই। এই জিনিসটা আমি মনে হয় একটু কোড লিখে দেখাচ্ছি। এটা আমি কোড লিখে দেখাই, দাঁড়াও। কোন পর্যন্ত গেছে? কমন মিস্টেক, এটা কমন মিস্টেক তো বললামই আমরা। সবসময় অ্যারের ইন্ডেক্সিং শুরু হয় কত থেকে? 0 থেকে। 0 তাহলে কেউ যদি 1 থেকে যদি কেউ রাখতে থাকে, 1 থেকে রাখতে পারবে, তাহলে কিন্তু মানে যদি 10টা এলিমেন্ট থাকে একটা অ্যারেতে, তাহলে হাইয়েস্ট ভ্যালু কত হতে পারে? 9, তাই না? 10 পর্যন্ত কিন্তু যাওয়া যাবে না। আচ্ছা এটা আমি একটা কোড লিখে এই পুরোটা একটু ক্লিয়ার করি, তাহলে ভালো হবে। আচ্ছা এই পর্যন্ত করেছি, এখন আমি একটা কোড লিখি, কোড লিখে দেখাই, তারপর বাকিটা করি। মানে এতক্ষণ যতটুকু আমরা শিখলাম, ঠিক আছে, সেটা আমরা একটা কোডের মাধ্যমে দেখি। আচ্ছা আমি এটা আবার বন্ধ করে দিচ্ছি কেন? তোমাদের ক্লাস তো প্রায় শেষ, তাই না? ওই কোডটা দেখে ক্লাস শেষ করে দিচ্ছি আজকেরটা। অ্যারে নাম সেভ করলাম, দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ কোশ্চেন করো, স্যার দেখা যাইতেছে। কোশ্চেন করো। স্যার এখানে তো দুইটা অ্যারে ছিল, মানে ফার্স্ট সেটটাতে তো 10টা ব্লক আকারে ছিল, সেখানে আমরা 10টা ইন্টিজার বা ক্যারেক্টার দিতে পারতাম। তো স্যার যেটা 12টা ছিল ওইটা কোন অ্যারে, মানে আরটা যেটা সেটা তুমি 12টা এলিমেন্ট ইনপুট দিতে পারবা। স্লাইডে এক একটা স্লাইডে এক একটা এক্সাম্পল দিয়েছে যে 12টা 10টা হইতে পারে, 12টা হইতে পারে, 100টা হইতে পারে, 200টা হইতে পারে। এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কতগুলো এলিমেন্ট রাখবা। যেটা 12টা তুমি এলিমেন্ট আছে, তার মানে ওই অ্যারেতে তুমি 12টা এলিমেন্ট রাখতে পারবা যদি 12 ডিক্লেয়ার করো। ঠিক আছে, আমি এখন করে দেখাচ্ছি কোড, এটা দেখলে বুঝতে পারবো আশা করি। দেখো এখন মনে করো আমি একটা অ্যারে ডিক্লেয়ার করবো 10 এলিমেন্টের। হ্যাঁ, ইন্ট আমি যে কোনো নামই দিতে পারি, তাই না? ধরো আমি নাম দিলাম মাই অ্যারে, দিতে পারবো না মাই অ্যারে নাম? তোমাকে না বলবে? বলবে না, তাই না? কয়টা এলিমেন্ট নিলাম? 10টা। বুঝতে পেরেছি? এখন এই 10টা অ্যারে আমি এলিমেন্ট গুলোকে ইনপুট দিতে চাই। শুরু হবে কত থেকে বলতো? A0 থেকে, তাই না? জি স্যার। স্যার মাই অ্যারে 0 দেওয়া লাগবে না? মাই অ্যারে 0 দিতে হবে। গুড, এই তো বুঝে গেছো তোমরা। মাই অ্যারে এ দেখতেছো স্লাইডে, এ মাথায় আছে। মাই অ্যারে কত দিতে হবে? 0, তাই না? 0 ইকুয়াল কি দিব? মনে করো তুমি একটা ভ্যালু ইনপুট দিতে চাচ্ছ, কত দিবা বলো? তুমি দিলা 100 দিলা, ওকে। আচ্ছা মনে করো 1 এটা তুমি ইউজারের কাছ থেকে স্ক্যান করে নিতে যাচ্ছ। আমি সবগুলো ওয়েটে দেখাই। স্ক্যান এফ কি করতে হবে বলো? দিতে হবে এখানে পার্সেন্টেজ %d তোমরা যেভাবে করো এম্পারসেন্ট কি মাই অ্যারে, তারপর যেটার ভিতরে নিতে চাই। মনে করো আমি চাচ্ছি 1 নম্বরে নিতে, তাহলে 1, তাই না? আচ্ছা এখন আমি দিয়ে দেখি এই দুটো আসলে গেছে কিনা, প্রিন্ট করে দেখলে বুঝতে পারবো। তাহলে প্রিন্ট করি প্রথমে। তাহলে প্রথমে প্রিন্ট কি করব বলো? প্রিন্টএফ কি করব? তার প্রথমে মাই অ্যারেটা প্রিন্ট করব, দেন স্ক্যান এফটা। প্রথমে হচ্ছে মাই অ্যারে, না দুটাই তো মাই অ্যারের মধ্যেই নিয়েছি। প্রথমে মাই অ্যারের কোন লোকেশনে নিয়েছি? 0 লোকেশনে, তাই না? তাহলে প্রথমে 0 লোকেশনটা প্রিন্ট করব। তারপর মনে করো আমরা প্রিন্ট করব প্রিন্টএফ পার্সেন্ট হচ্ছে আমার ডি হচ্ছে মাই অ্যারে 1, এটা প্রিন্ট করব। তাহলে আমরা দেখি তো প্রিন্ট ঠিক মতো হয় নাকি আমাদের। প্রথমে কি করলো? একটা তো সে ইনপুট নিল 0 তে, আর 1 নম্বরের জন্য আমাকে বলতেছে তুমি ইনপুট দাও। মনে করো আমি দিলাম 34। তাহলে দেখো প্রথমটা প্রিন্ট হচ্ছে 100, তারপরটা 34। এখন নিউ লাইন দিয়ে না দেখে নিচে আসে নাই, এখানে একটা নিউ লাইন দিয়ে দাও, তাহলে নিচে চলে আসবে।
তাহলে মনে করো আমি এখন একটু ইনপুট দিলাম 45, তাহলে এই দেখো প্রথমটা তো 100 আমি ডিরেক্ট দিয়ে দিছিলাম তাই না, আর সেকেন্ডটা কি ইউজারের কাছ থেকে নিলাম এবং পরে আমরা প্রিন্ট করলাম 100 আর 45, বুঝতে পেরেছো? আচ্ছা এখন জি আমাকে স্যার। বলো 10টা এলিমেন্টের প্রত্যেকটাই কি আমরা এভাবে একটা একটা করে দিব? এটা কি সম্ভব? 100টা এলিমেন্ট হলে সেটা সম্ভব? মনে করো অ্যারেতে 100টা এলিমেন্ট আছে, সেখান থেকে তুমি 100টা ইনপুট দিবা? স্যার অর দিয়ে করা যায় না। তোমরা বলো দেখি, তোমরা শিখছো এটা কিভাবে করা যায়? মানে 100টা এলিমেন্টকে আমি একটা একটা করে ইনপুট দিব, এটা কি সম্ভব? সম্ভব না, তাই না? জি স্যার। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এটা আমরা লুপ ইউজ করতে পারি না? রিপিটেড কাজের জন্য কি করতে হয়? লুপ ইউজ Loop। করতে হয়। তাহলে এই একটা ফর লুপ ইউজ করতে পারি আমরা। দেখো কিভাবে পারি, আমি একটা দেখাই। ফর লুপ কন্ট্রোলার ধরলাম আমরা আই, একটা ফর লুপ আমরা লিখলাম ফর, কি লিখবো বলো দেখি? আই ইকুয়াল কত থেকে শুরু হবে, 0 না 1? স্যার 1 থেকে 0। 1 থেকে কেন শুরু হবে? 1 থেকে কি অ্যারের ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয় না? লেস দেন কত পর্যন্ত যাবে? স্যার 100 10। লেস দেন ইকুয়াল 100 পর্যন্ত না? 100 কেন? অ্যারের সাইজ 10 10। ইকুয়াল দিলে তো হবে না, আমি কি বললাম? যে 9 পর্যন্ত। 9 পর্যন্ত। 10 দিলে কিন্তু ভুল হবে। ইকুয়াল 10 দিলে কিন্তু এরর দিবে। কারণ কি বলতো, 10 নাম্বার কোন লোকেশন আছে এতে? নাই। আচ্ছা। শুরু হয়েছে 0 থেকে, হাইয়েস্ট লোকেশন হচ্ছে 9, এই জন্য লেস দেন 10 পর্যন্ত দিতে হবে। তারপরে দিলাম আমি হচ্ছে i++। ওকে, তো এখানে আমি কি করব? স্ক্যান করব, তাই না? ইউজার কাছে প্রথমে স্ক্যানএফ কি লিখবো বলো দেখি, এখন তোমরা বলবে এটা কি লিখবো? পার্সেন্টেজ ডি, তারপর কি বলবো? স্যার কমা এম্পারসেন্ট এ, এখানে কি হবে? আই, তাই না? এই তো আই। তাহলে কি হবে? এর ভ্যালু যখন 0 তখন 0তম ইন্ডেক্সে ইনপুট নিবে, এর ভ্যালু যখন 1 তখন ফার্স্ট ইন্ডেক্সে ইনপুট নিবে, এর ভ্যালু যখন 2 তখন সেকেন্ডে নিবে, এর ভ্যালু যখন 9 তখন 9তম ঘরে ইন্ডেক্স নিবে। তাহলে এই একটা লুপ ঘুরেই তুমি 10টা এলিমেন্ট ইনপুট নিয়ে নিতে পারবা। বুঝতে পারছি? আচ্ছা এখন যখন প্রিন্ট করতে চাই, যদি আমি যদি দেখতে চাই অ্যারের এলিমেন্টগুলো প্রিন্ট করে দেখতে চাই, তাহলে একই লুপ লাগবে না? তো পার্থক্যটা কি হবে বলো তো? স্ক্যানএফের জায়গায় কি হবে? প্রিন্টএফ, তাই না? বুঝতে পারছি? স্ক্যানএফের জায়গায় হবে প্রিন্টএফ, আর পার্সেন্টেজ ডি, আর এখানে এম্পারসেন্ট হবে না। তাহলে হয়ে যাবে না? এটা বুঝছো কিনা সবাই বলো? না স্যার, এটা আরেকবার বলেন। কোনটা বুঝো নাই বলো? আর ফর লুপটা দিয়ে ইউজ করবেন না, যে ফর লুপটা সেকেন্ড টাইম ওটা কি আবার ইউজ করতে হবে? প্রথমবার প্রিন্ট দিয়ে প্রথমটা স্ক্যান করার জন্য আমরা ইউজ করেছি, তুমি ইচ্ছা করলে প্রথমটার মধ্যেই প্রিন্ট করে দিতে পারতা। আমি আলাদা একটা লুপ চালিয়ে দেখাচ্ছি, যে প্রথমবারের লুপ চালিয়ে ইনপুট নিলাম, পরের লুপ চালিয়ে আমি অ্যারে এলিমেন্ট গুলো দেখালাম। তুমি ইচ্ছা করলে প্রথম লুপের মধ্যেই আউটপুটটাও দেখাতে পারতো, মানে দুইটা করে দেখালাম আলাদা, তোমাদের বুঝিস সুবিধার জন্য। এখন দেখো মায়ের নাম দিয়েছিলাম, তাই না? নামে ওই যে দেখছো, আচ্ছা এখানে এ দিয়ে দিই, সোজা একটা নাম দিয়ে দিই, তাহলে সুবিধা হবে এখন। আচ্ছা আবার তাহলে, আচ্ছা এখন দেখো, এখন যদি আমি তাহলে কি করবে? এখন আমার কাছে 10টা ইনপুট নিবে। দেখো 2 নিলাম, ইনপুট নিল, 3 নিলাম, 4 নিলাম, 3 4 5 6 7 8 9, একটা নিবে ইনপুট 10। এরপর দেখো 10টা ইনপুট আমার কাছে নিবে এবং 10টা প্রিন্ট করে দিল। তাহলে দেখো এই লুপের মাধ্যমে আমি কি করলাম? এর মধ্যে 10টা এলিমেন্ট ইনপুট নিলাম, স্যার। ঠিক আছে? আর এই লুপের মাধ্যমে 10টা এলিমেন্ট প্রিন্ট করলাম। হ্যাঁ বলো। স্যার এখানে যদি আমরা যে নেক্সট স্টেপ ফর মানে প্রিন্ট এর বেলায় আমরা যদি আয়ের যদি লিমিটটা আমরা 10 না দিয়ে যদি 7 পর্যন্ত দেই, তাহলে কি 7টা তাহলে পর্যন্ত 7টা প্রিন্ট হবে, 7টা প্রিন্ট হবে এক্স্যাক্টলি। হ্যাঁ দেখো, আমি 7টা দিই, তাহলে 10টা ইনপুট নিবে ঠিক, কিন্তু 7 পর্যন্ত সে প্রিন্ট করবে। তার মানে বাকিগুলো সে প্রিন্ট করতেছে না, কিন্তু এরাতে কিন্তু আছে। এমন কিন্তু ভাইবো না যে এরা থেকে ওটা ডিলিট হয়ে গেছে। ধরো 5 দিলাম, 1 স্পেস দিয়েও তো দেওয়া যায়, 2 3 4 5 6 7 8 9 10। সে 10টা নিল, 10টা কি হয়েছে? 10টা হয়ে গেছে, 10টা নিল, কিন্তু প্রিন্ট করবে কয়টা? 7টা। 7টাই করছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা স্যার এর ভিতরে ক্যারেক্টার নেওয়া যায় না? হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আর তো
ফর লুপ দিয়ে এখানে ধরে নিচ্ছে অ্যারের n, মানে n এলিমেন্ট, অ্যারের লেন্থ হচ্ছে n, তাহলে n পর্যন্ত লুপ চালিয়ে কি করেছে, প্রত্যেকটি লিখলাম, ইনপুট আউটপুট দেখানো শিখে গেলাম। এই যে আমি যে কাজটা করেছি সেটা পরের লাইনে করেছি। n পর্যন্ত ধরে নিচ্ছে এলিমেন্ট সংখ্যা, n এর বদলে আমি লিখেছিলাম 10, ওরা ধরে নিচ্ছে n, তারপর nটা এলিমেন্টকে ইনপুট নিয়েছে। আর একইভাবে আচ্ছা ইচ্ছা করলে এখন আমি যদি বলি যে এই অ্যারের nটা এলিমেন্টকে সাম করো, তাহলে কি করবো বলো তো? সাম নামক একটা ভ্যারিয়েবলে যোগ করতে হবে না এলিমেন্টগুলা, তাহলে কি লিখতে হবে? সাম প্লাস ইকুয়াল a প্লাস a i, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট কি হইতে হবে? সামের মধ্যে যাইতে থাকবে না? বুঝতে পারছি? আর সামের ভ্যালু কত ধরে নিতে হবে আগে ইনিশিয়ালি? 0। এই তো তোমরা পারো তো সবই। একটা কমন মিস্টেক যেটা বলতেছিলাম আমরা, যে 1 থেকে তুমি শুরু করতে পারো ঠিকই, কিন্তু যদি এখানে লেস দেন অর ইকুয়াল 10 দাও 10 লেন্থের অ্যারেতে, তাহলে কিন্তু এটা ভুল হবে। কারণ কি 10 নামে কোনো জায়গা নেই অ্যারেতে। 1 থেকে শুরু করছো সমস্যা নেই, 0 তুমি বাদ দিয়ে করলা, তার মানে 0 নাম্বার ঘরে কিছু আসলে হবে না, সেটা সমস্যা নাই। তুমি যদি 10 পর্যন্ত যেতে চাও তুমি যেতে পারবে না, কারণ অ্যারের সাইজ 10 মানে হচ্ছে তুমি 9 পর্যন্ত যেতে পারবে হাইয়েস্ট। ঠিক আছে? আচ্ছা অ্যারের সাবস্ক্রিপ্টের মধ্যে ইচ্ছা করলে আমরা কোনো এক্সপ্রেশনও দিতে পারি। দেখো i প্লাস j ইনটু 10, এটা কিন্তু ভুল কিছু না। তাহলে এক্ষেত্রে কি হবে? প্রথমে এই এক্সপ্রেশনটা ইভালুয়েটের একটা ভ্যালু জেনারেট হবে, সেই ভ্যালুর মধ্যে 0 যাবে। মনে করো এখানে i এর ভ্যালু মনে করো তোমার, আমি এভাবে বলি, মনে করো তুমি বিন্দে i এর ভ্যালু মনে করো হচ্ছে তোমার এখানে হচ্ছে 0, j এর ভ্যালু মনে করো 2, তাহলে এই ইনডেক্সটা কত ক্যালকুলেট হবে? 0 প্লাস 2 ইনটু 10, তার মানে কত হয়? 20, তাই না? তার মানে এই লাইনটা আসলে মানে হবে হচ্ছে A20, তার মানে a নামে যে অ্যারেটা আছে তার 20 নাম্বার ঘরে 0 রাখো। বুঝতে পেরেছো? তার মানে এই পুরোটা তুমি ইভালুয়েট করে যে ভ্যালুটা পাবা সেই ঘরে তুমি 0 রাখবা। ওকে? আচ্ছা এরপর বেশ কয়েকটা কোড এক্সাম্পল বলো। আচ্ছা এটা, আচ্ছা এখানে বলা হয়েছে, ধরো এখানে আমি লিখলাম a তোমার ধরো i প্লাস j ইনটু 20, কথাটার মানে হচ্ছে, এই কথাটার মানে কি? এটা কি একটা এক্সপ্রেশন না বলো? এটা একটা এক্সপ্রেশন না ইনডেক্সে? এতক্ষণ তো আমরা কি দেখলাম? এখানে একটা ফিক্স ভ্যালু দেখেছিলাম 0 বা 1 বা 10, এখানে তার বদলে একটা এক্সপ্রেশন আছে। সেই ক্ষেত্রে হবে কি, এই এক্সপ্রেশনটা প্রথমে ইভালুয়েট হবে, ইভালুয়েট হয়ে যে ভ্যালু জেনারেট হবে সেটা ইনডেক্সে ইউজ হবে। তাহলে ধরো i এর ভ্যালু যদি কি মনে করো i এর ভ্যালু 2, j এর ভ্যালু 1, এই এক্সপ্রেশন কি হবে? 2 প্লাস 1 প্লাস 1 ইন, তার মানে কত হবে? 12 হবে না? তাহলে তখন হবে a12 ইকুয়াল হয়ে যাবে a12 ইকুয়াল টু হবে 0, তারপর যে লোকেশন আছে সেখানে 0 বসবে। ক্লিয়ার স্যার? নেক্সট দিন বৃহস্পতিবার আমাকে জানিয়ে দিও। হ্যাঁ বলো। স্যার এই নিচের এক্সপ্রেশন ক্যান ইভেন হ্যাভ সাইড ইফেক্ট, এটা স্যার বুঝলাম না স্যার, মানে নিচের এটা একটু ব্যাখ্যা করলে ভালো হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এটা, জি ও স্যার। হ্যাঁ গুড গুড, হ্যাঁ হ্যাঁ এটা তো বলি নাই। আচ্ছা সাইড ইফেক্ট হতে পারে কি, মনে করো তুমি দিয়ে দিলা এই যে এখানেই দেখো তুমি বললা i এর ভ্যালু যখন n এর চেয়ে ছোট ততক্ষণ পর্যন্ত অ্যারেতে 0 রাখবা, তাই না? তাই বললা না? জি স্যার। তাহলে লাস্টে তারপরে n এর হবে তখনও লুপে ঢুকবে না? সরি মনে করো n এর, আমি একটা সুন্দর এক্সাম্পল দিয়ে বুঝাই এটা, যে মনে করো n এর ভ্যালু হচ্ছে তোমার 10, ওকে? তাহলে যখন i এর ভ্যালু 9 তখনও ঢুকবে, অ্যারেতে ঢুকবে কি ঢুকবে না? ঢুকবে স্যার। i এর ভ্যালু যখন 9 তখন ঢুকবে, i তো, তাহলে তখন i এর ভ্যালু কত হয়ে যাবে? 10 হয়ে যাবে না? কিন্তু i এর ভ্যালু কি হতে পারবে যদি অ্যারের সাইজ 10 হয়? না না পারবে স্যার। না। নো স্যার। হ্যালো? তাহলে সেক্ষেত্রে এই কন্ডিশনটা ট্রু ছিল ঠিকই, কিন্তু যে কিছু এইরকম আউট অফ সে চাকরি হ্যাঁ দেয়, এই জন্য বলছে সেকশন ক্যান হ্যাভ সাইড, তুমি লিখে রাখলে i প্লাস প্লাস, অথচ খেয়াল করলা না যে i এর সাইজের বেশি হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে বুঝতে পারছি যে কোশ্চেন করেছিল সে কি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমরা কি করতেছি? নেক্সট ক্লাসে আমরা
অ্যারেটা শেষ করতেছি এবং 2 ডাইমেনশনাল অ্যারে পড়বো। ওকে, নেক্সট ক্লাসের আগে দয়া করে একটু দেখে আসবেন, মানে স্লাইডটা একবার দেখো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ জি স্যার, ইনশাআল্লাহ বৃহস্পতিবার। হ্যাঁ বৃহস্পতিবার আমাকে টাইম দিও, আমাকে অ্যারেটা তাহলে ওই দিন শেষ করে দেবো আমরা। হ্যাঁ ঠিক আছে, অল্প সময় নেই আমরা, এত সময় না, ধরো আমরা 40 মিনিট পড়লাম, আর 40 মিনিট পড়লেও তাহলে হলো, সুবিধা হলো আর কি। হ্যাঁ ঠিক আছে, ওকে স্যার। স্যার বলো। স্যার আপনি কি আজকে রাগ করেছেন? আরে না, রাগ করিনি, টিচাররা মাঝে মাঝে বকা দেয়, অসুবিধা নেই। স্যার